আসসালামু আলাইকুম সবাইকে। সবাই দ্রুত জয়েন হয়ে যাব। অ্যাট লাস্ট আমি সাকসেসফুল হতে পেরেছি তোমাদের ক্লাস নেওয়ার ব্যাপারে। যদিও আজকে অনেক জ্যাম ছিল রাস্তায়, একেবারে মানে পুরো জ্যাম প্যাকড অবস্থা ছিল, কারণ আজকে ভিআইপি মুভমেন্ট মানে প্রাইম মিনিস্টারের মুভমেন্ট হচ্ছিল। আমি রাস্তায় আসতে গিয়ে প্রায় 4-5 বারের মতো জ্যামের সম্মুখীন হয়েছি। একবার 10 মিনিট, একবার 15 মিনিট, একবার পুরো স্টপ করে রেখেছে। এরকম করে 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 লাস্ট পর্যন্ত এসে একেবারে পুরো একটা হিজিবিজি খিস্তির মধ্যে পড়ে গেছে। তো তারপরও যে আমি চলে আসতে পেরেছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, যাতে আমাদের লাস্ট ক্লাসটা খুব সুন্দরভাবে হতে পারে। সো বিজিএস এর লাস্ট ক্লাসে সবাইকে স্বাগত। আমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাব, কারণ অনেক ফ্রেন্ডরাই হয়তো বা ভুল করছে। টাইমটা তারা অনেকেই জানে না, যেহেতু আজকে তোমাদেরকে রাতে পাবলিশ করা হয়েছে, আর যেহেতু 11টা ক্লাসটা 11:30টায় শুরু হচ্ছে, তাই অনেকে হয়তো বা একটু কনফিউশনে পড়ে গেছে। আমরা সবাই মিলে ক্লাস করব, সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেবো যাতে সবাই একসাথে ক্লাসটা করতে পারি, ঠিক আছে? আমরা কি সবাইকে মেনশন করতে পেরেছি বলো তো? আমরা কি সবাইকে মিস করতে পেরেছি? দেখো বোর্ডে লেখা আছে, সুন্দর করে লেখা আছে বিজিএস এর লাস্ট ক্লাস। বিজিএস এর লাস্ট ক্লাস কেমন লাগছে বলো তো? লাস্ট ক্লাস বিজিএস এ তোমরা অনেকেই কমেন্ট করেছো, আমি দেখেছি। অনেকটা আবেগ আপ্লুত হয়ে গেছি তোমাদের কমেন্টে দেখে। মানে অনেকটা ভালো লাগাও কাজ করছে যে না থাক, আমি ওদের মনে অন্তত কিছুটা হলেও দিতে পেরেছি, যার জন্য ওরা আমাকে এইটুকু স্মরণ করছে। মানে এইটুকু ভালো লাগা কাজ করছে তোমাদের কমেন্ট দেখে। আবার একটা খারাপ লাগাও কাজ করছে যে না না ও এতদিন ওদের সাথে ছিল, একটা ভালো জার্নি ছিল, হয়তো বা হয়তো না তোমাদেরকে মিস করব। তবে একটা জিনিস তোমরা আমাকে দিতে পারো, সেটা হচ্ছে ভালো রেজাল্ট। যাই হোক, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। এই জন্য আজকে আমরা মন খারাপ করব না, শুরুতেই বলে রাখি। আজকে আমরা লাস্ট ক্লাসটা একটু ভালোভাবে শেষ করব, কারণ আমরা জানি এই চ্যাপ্টারটা থেকে একটা সিকিউ অবশ্যই আসবে। যে কোনো বোর্ড বলো, সেটা ঢাকা থেকে একেবারে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে একেবারে রংপুর, যতগুলা বোর্ড আছে সবগুলো বোর্ডে ইনশাআল্লাহ একটা করে কমন পাবো আমরা এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টার থেকে যেহেতু আমরা কমন পাবো, তাহলে এই চ্যাপ্টারটা একটু ভালোভাবে শেষ করে দেবো, ঠিক আছে না? আপা আপনার ক্লাস করার জন্য আজ কোচিং এ যায় নাই? বাহ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কোচিং অন্যদিন মেকআপ করে নিও, আজকে আমার সাথে ক্লাসটা করো, ঠিক আছে? দোয়া করবেন আপু আমাদের জন্য, অবশ্যই দোয়া। তোমরা দোয়া করবো না কেন বলো তো? তোমরা দোয়া মানে দোয়াটা আসলে করা লাগে না, দোয়াটা মন থেকে এমনিতে চলে আসে, কারণ তোমরা আমার স্টুডেন্ট ছিলা। আমার একটা সফট কর্নার আছে তোমাদের প্রতি। তোমরা যদি একটা ভালো রেজাল্ট করো, আমার চাইতে বেশি হয়তো আর কেউ খুশি হবে না? হবে, অবশ্যই খুশি হবে। তোমার প্যারেন্টস আছে, কিন্তু তোমার প্যারেন্টস এর পরে যদি কেউ খুশি হয়, তাহলে সেটা হয়তো বা আমি হব। কারণ অন্তত পক্ষে আমি একজন টিচার বা একজন মেন্টর বা একজন গাইডলাইন হিসেবে তোমাদের যতটুকু দিতে পেরেছি, সেখান থেকে আমার অনেকটা প্রাপ্তি এখানে কাজ করবে, ঠিক আছে? তো আজকে আমরা এনার্জেটিক ভাবে ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। আর আমার কথা ভালোভাবে শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক ভাবে আমরা একটু জানাবো, ঠিক আছে? লাস্ট ক্লাস, ওকে? সবাই চলে আসছি, আমরা সবাই চলে আসবো। 64 মেম্বার অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? আমরা আর একটু মেনশন করে দেবো ফ্রেন্ডদেরকে যারা এখনো জয়েন করেনি। শিমুল শিমুল বলছে আপু আপনাকে অনেক বেশি ভালোবাসি। মানে সুমি আপু অলসো লাভ ইউ অল। ওকে, আলহামদুলিল্লাহ সবাই বলছো ক্লিয়ার। তাহলে চলো আমরা শুরু করি দেরি না করে। একটা চ্যাপ্টার আছে, অনেক সিকিউ এমসিকিউ আছে, এবং লাস্টে একটা দুইটা তোমাদের জন্য কথা আছে আর কি সুমি আপুর তরফ থেকে। ওকে, চলো আমরা শুরু করে দেই। প্রথমত আমরা ক্লাস শুরু করার জন্য আমাদের যেহেতু এটা চ্যাপ্টার 16 এবং একেবারে পুরো লাস্ট ক্লাস, আমরা এই লাস্ট ক্লাসের মধ্যে চ্যাপ্টারটা হচ্ছে আমাদের বিভিন্ন রকমের সামাজিক সমস্যা নিয়ে, তাই তো? আমরা আমাদের চলার পথে বিভিন্ন রকমের সামাজিক সমস্যা ফেস করছি, ঠিক আছে? ক্লাসটা করার জন্য স্কুলে গেলাম না, আপনাকে অনেক বেশি মিস করব। আচ্ছা সমস্যা না, অন্যদিন স্কুল করে নিও, আজকে সুমি আপুর সাথে ক্লাসটা করি আমরা, ঠিক আছে? অন্যদিন করে নেব, আমরা স্কুলে অন্যদিন যাব। ওকে, চলো আমরা এই যে এখানে আমাদের আছে সামাজিক সমস্যা, এটা যে একেবারে হচ্ছে আমরা বই পুস্তক থেকে পড়তে হবে এরকম না। আমরা আমাদের চলার পথে জীবনে অনেকবার এই সমস্যা ফেস করে এসেছি, এবং হয়তোবা অনেকে করছো তোমাদের মধ্যে, হয়তোবা অনেকে ভবিষ্যতে করবা।
যদি আমরা চাই না এই সমস্যার সম্মুখীন হতে, কিন্তু জীবনে চলার পথে কোনো না কোনো ভাবে আমরা এই সমস্যার সম্মুখীন হয়ে যাই। এখন এই যে সমস্যাগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের সমাজ সৃষ্ট সমস্যা, ফ্যামিলি সৃষ্ট সমস্যা, বা রাষ্ট্র কর্তৃক সৃষ্ট কোনো সমস্যা। এই সমস্যাগুলোর ভুক্তভোগী আমরা শেষমেশ জনগণ বা সাধারণ মানুষই হয়ে থাকি। আমি, তুমি, তোমরা, আমরা সবাই মিলে একসাথে সমস্যা ফেস করে থাকি। এখন এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর মধ্যে কি হতে পারে? হতে পারে যেমন তোমাদের দ্বারা যদি শুরু হয় কিশোর অপরাধ হতে পারে, তোমরা অনেকে ইভটিজিং এর শিকার হচ্ছ, নারীরা আছি, আমরা মেয়েরা আছি, রাস্তায় চলতে গেলে এখনো আমাদের দুইবার ভাবা লাগে আমরা আসলেই কি রাস্তায় সেফ। আমরা এখনো কোশ্চেন মার্ক তুলি আমাদের জীবন যাপনের উপর, আমরা মেয়েরা আসলেই কি সেফ? বা তোমাদের মধ্যে অনেকেই হয়তো বা এই সমস্যার সম্মুখীন হয়েছো যে মানসিক অশান্তিতে ভোগ করছো। আবার অনেকেই আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে শিশু শ্রমের শিকার আছে, জঙ্গি হামলার শিকার হয়েছে হয়তো বা অনেকেই, বা হওনি, বা ভবিষ্যতে দুর্নীতির কোনো একটা কারণে বা আমাদের জীবনযাপন হয়তো বা বাধাগ্রস্ত হয়ে যাবে। কারণ এই সমস্যাটা একদিনে নির্মূল করা যায় না। এই সমস্যাটা তৈরি হতে যেমন অনেক দিন লেগেছে, তেমনি আমরা সবার সহযোগিতায় এবং সমান পদক্ষেপ নিলে হয়তো বা এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। এখন দেখি আমরা আমাদের সামাজিক সমস্যাগুলোর মধ্যে কি কি আছে। প্রথমত আমাদের সামাজিক সমস্যাগুলোর মধ্যে আমরা যেটা দেখব, সামাজিক নৈরাজ্য বা মূল্যবোধের অবক্ষয়। এখন দেখো, সামাজিক নৈরাজ্য বা মূল্যবোধের অবক্ষয়, এই পার্টটা থেকে আমি তোমাদেরকে অনেক ক, খ এবং এমসিকিউর কথা বলবো। তোমরা একটু সুন্দর করে নোট ডাউন করে রাখবা, কারণ আমরা চাই এই চ্যাপ্টার থেকে তুমি 10-এর মধ্যে অ্যাটলিস্ট কম পেলেও যাতে 9 পাও সিকিউতে। ঠিক আছে, ওভাবে করে তোমাকে পড়তে হবে। সামাজিক নৈরাজ্য আর মূল্যবোধের অবক্ষয়ের কথা যদি আমাকে বলতে হয়, এটা বোধ ক আর খ দুইটার জন্যই আসবে, ক অথবা খ। সামাজিক নৈরাজ্য কি বা মূল্যবোধের অবক্ষয়ের কারণ, এরকম ধরনের কোশ্চেন আসতে পারে। তাহলে দেখো, সামাজিক নৈরাজ্য হচ্ছে সামাজিক বৈষম্য আবার বিশৃঙ্খলা থেকে সামাজিক নৈরাজ্যের সৃষ্টি হয়। বিশৃঙ্খলা মানে সমাজে অশান্তি হয়, আর এই অশান্তির কারণে গিয়ে সামাজিক নৈরাজ্যের সৃষ্টি হয়। সাথে সাথে আমরা যদি বলি সামাজিক বৈষম্য, বৈষম্য বলতে এটা যেমন ধনী গরিব হইতে পারে, সম্পদের অসম বন্টনের কারণে হতে পারে, শিক্ষিত অশিক্ষিত কারণে হতে পারে, তারপরে একটা ক্ষমতাসীন দল আর একটা বিরোধী দল, এই দুইটা দলের মধ্যেও হতে পারে, যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। এইসব গুলোর কারণে সামাজিক সমস্যার সৃষ্টি হয়। দেখো, সমাজে প্রচলিত আচার আচরণ, রীতিনীতি, প্রথা প্রবৃত্তির নিয়ন্ত্রণের ব্যতিক্রমী হচ্ছে সামাজিক বিশৃঙ্খলা। এখানে দিয়ে দিছে সমাজ হচ্ছে একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছে। এই শৃঙ্খলার মধ্যে দিয়ে যাওয়ার সময় যদি একটা ট্রেন্ড লাইনচ্যুত হয়, কোন একটা প্রথা রীতিনীতি যদি লাইনচ্যুত হয়, তাহলে সেটা আমরা সামাজিক বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেব। এখন এখান থেকে আমরা আর কিছু পড়বো না। আমাদের মেইনলি দেখো, সামাজিক রীতিনীতি যখন ব্যক্তি আচরণকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তখন মানুষের নৈতিকতার অবনতি শুরু হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি মানুষের নৈতিকতার অবনতি কখন শুরু হয়, যখন আমরা তো ধরো একটা সমাজে বসবাস করছি, সমাজের কিছু নিয়ম কানুন আমাদের মধ্যে আছে, সমাজের কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে আমরা বাধ্য হই। এখন সামহাও যদি এইসব নিয়ম শৃঙ্খলা যদি আমরা না মানি, বা একটা মানুষের আচরণ যদি মেনটেন করতে না পারে সামাজিক যে নিয়ম কানুনটা আছে, তখন তোমার একটা মানুষের নৈতিক অবক্ষয় শুরু হয়। এখন নৈতিক অবক্ষয়টা কি? নৈতিক অবক্ষয় হচ্ছে আমরা যেরকম ধরো বড়দেরকে সম্মান করি, ছোটদেরকে ভালোবাসি, একটা অন্যায় কাজ করা থেকে বিরত থাকি, আমাদের মুখের মধ্যে আমরা কথা বলার সময় একটা ধরো লিমিটেশন রাখি, কাকে কোন কথায় কখন বলতে হবে। এই সবগুলো যখন লিমিটলেস হয়ে যাবে, তখন আমাদের নৈতিক অবক্ষয় শুরু হয়। ওকে, সামাজিক বিশৃঙ্খলা বা নৈরাজ্যের কিছু লক্ষণ এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই লক্ষণগুলো দেখো, অপরাধ, কিশোর অপরাধ আছে, মাদকাসক্তি আছে। যে এখন মাদকাসক্তি বিশেষ করে কারা আসক্ত হয়, তোমাদের মতন স্কুল কলেজের ছেলে মেয়েরা এখান থেকে শুরু হয়, ইন্টারে ওঠার পরে এইটা চলতে থাকে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যখন একেবারে এটা যে কোনো লেভেলের ছেলেপেলেরা এখানে আসক্ত হতে পারে, বোধ ছেলে এবং মেয়েরা। অপহরণ মানে কিডন্যাপ করা থেকে শুরু করে আত্মহত্যা, যেটার প্রবণতা বর্তমানে টেন্ডেন্সিতে বেড়ে গেছে। এবং আমরা অলওয়েজ দেখি তোমাদের মধ্যেই অনেকে এসএসসি রেজাল্ট খারাপ করার পরও সুইসাইড করে আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এটা নিয়ে কিন্তু আব্দুর রহমান ভাইয়ের একটা ভিডিও তোমরা অলরেডি ফেসবুকে দেখে ফেলেছো।
নারী নির্যাতন আর বিবাহ বিচ্ছেদ, এখন বর্তমানে বিবাহের তুলনায় আমার মনে হচ্ছে বিবাহ বিচ্ছেদটাই বেশি পরিমাণে হচ্ছে। হয় না যে আমাদের সবার মধ্যে একটা অন্য রকমের চাহিদা, অন্য রকমের আকাঙ্ক্ষা তৈরি হয়ে গেছে, আমরা বিবাহের পরে গিয়ে ধরো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কিন্তু আমরা থাকতে পারি না, বা একজন আরেকজনকে বোঝার চেষ্টা করি না, সময় দেয় না, বা হয় না যে আমাদেরকে একটু স্যাক্রিফাইসের একটু ব্যাপার থাকতে হয়, কোনো কিছু একটু বুঝে নিতে হয় বা একটু মানিয়ে নিতে হয় সংসারটাকে যদি টিকে রাখতে হয়। ছেলে আর মেয়ে দুইজনকে, একজন একতরফা তার কোনো কিছু হয় না। কিন্তু বর্তমানে না, আমি উঁচু থাকবো তুমি নিচে থাকবা, তুমি উঁচু থাকবা আমি নিচে থাকবো, এটা হবে না। এইরকম সিচুয়েশনের জন্য বিবাহ বিচ্ছেদ জিনিসটা অনেক বেশি বেড়ে গেছে। তারপর দেখবো আইন শৃঙ্খলার অবনতি, এই কারণে তো চুরি ডাকাতি ছিনতাই হচ্ছে, ঘুষ ছিনতাই, সন্ত্রাস রাহাজানি, এই তোমরা এই কয়েকটা জিনিস একটু দেখে রাখবা। কারণ যখন সামাজিক নৈরাজ্য, মূল্যবোধের অবক্ষয়, গগ হয়ে যখন লিখতে বলবে, তখন কিছু অপরাধের নাম তোমরা এখান থেকে কিন্তু লিখতে পারবা, খুব ইজি সলিউশন। কারণ দেখবা বানাইতে গেলে না অনেক সময় হচ্ছে যে আচ্ছা পকেট মার এটাকে কি বলা হয়, অন্য একজনকে ছুরি দিয়ে আঘাত করা এটাকে কি বলা হয়, এইসব টার্ম না আমরা অনেক সময় বুঝতে পারি না। যেমন রাহাজানি, সন্ত্রাস, এইসবগুলো ইমিডিয়েট হয়তো আমাদের মাথায় নাও আসতে পারে, ঠিক আছে। তারপর দেখবো সামাজিক নৈরাজ্যের ধারণা। সামাজিক বিশৃঙ্খলা চরম রূপ হচ্ছে সামাজিক নৈরাজ্য। এমসিকিউর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা লাইন, খুবই একটা ইম্পর্টেন্ট লাইন এমসিকিউর জন্য। সামাজিক বিশৃঙ্খলা চরম রূপ হচ্ছে, বিশৃঙ্খলা যখন একটা হাইয়েস্ট লেভেলে চলে যায় তখন আমরা সেটাকে কি বলবো, সামাজিক নৈরাজ্য বলবো। এখন আসো, এই যে সামাজিক নৈরাজ্য আছে, সামাজিক নৈরাজ্যের মধ্যে আমাদের ঘুষ, নারী নির্যাতন, অপহরণ এগুলো আছে। আমার এগুলো দেখার দরকার নাই, আমাকে যেটা দেখতে হবে সামাজিক নৈরাজ্যের কারণ। এখান থেকে এমসিকিউ আসতে দেখা যায়, পাশাপাশি আমাদের এখান থেকে ক্ষয়ের কোশ্চেনও আসতে দেখা যায় সামাজিক নৈরাজ্যের কারণ। অনেক সময় সামাজিক নৈরাজ্য বা মূল্যবোধের অবক্ষয় সবগুলো মিলে গয়ের কোশ্চেন আসে। আমরা এগুলো থেকে ওভারঅল যে কনসেপ্টটা পাবো সেটা আমরা লিখে দেবো। কারণগুলোকে হাইলাইট করতে হবে, কারণগুলোকে হাইলাইট করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখি সামাজিক নৈরাজ্যের বহু কারণ আছে। সামাজিক নৈরাজ্যের এই কারণগুলোর মধ্যে সামাজিক নৈরাজ্যের ইম্পর্টেন্ট কারণগুলো আমি এখন দাগাবো, তোমরা একটু দাগাও আমার সাথে সাথে। মূল্যবোধের অবক্ষয়ের কারণে সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয়, 1 নাম্বার পয়েন্ট শুরু হইলো। হাত থেকে পেন পড়া যে আমার কবে থেকে শুরু হয়েছে আল্লাহ মাবুদি জানে। মূল্যবোধের অবক্ষয় হচ্ছে 1 নাম্বার পয়েন্ট দেবো। 2 নাম্বার পয়েন্ট দেবো আইন শৃঙ্খলার অবনতি, আর 3 নাম্বার পয়েন্ট দেবো আইন শৃঙ্খলার শিথিলতা। শিথিলতা মানে অবনতি, মানে হচ্ছে আইন শৃঙ্খলা কাজ করতে পারছে না ঠিকভাবে, আইনের চোখে যে সবাই সমান এটা মানছে না। তারপরে শিথিলতা মানে হচ্ছে ধরো কারোর জন্য আইনকে একেবারে পাতলা করে দিছে, আর কারোর জন্য আইনকে অনেক বেশি কঠোর করে দিছে যে সে এখান থেকে বেঁচে উঠতে পারতেছে না, এটাই। তারপর দেখো 3 নাম্বার, 4 নাম্বার হচ্ছে আইন শৃঙ্খলা বা রক্ষাকারী প্রতিষ্ঠান কর্তৃক সাহায্যপ্রাপ্ত, মানে বৈষম্যমূলক আচরণ। আমরা ফার্স্টে বললাম তো, তুমি বলবা আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর বৈষম্যমূলক আচরণ, এটা হচ্ছে আমরা 4 নাম্বার পয়েন্ট দেবো। এবং 5 নাম্বার পয়েন্ট আমরা দেব, দেখো অবহেলা, সমাজে অবহেলা, এটা 5 নাম্বার পয়েন্ট দেব। তারপর 6 নাম্বার পয়েন্ট দেব সমাজের সংস্কৃতি পরিপন্থী কর্মকাণ্ড। 7 নাম্বার পয়েন্ট দেব অপসংস্কৃতির অনুপ্রবেশ, এটা খুবই ইম্পর্টেন্ট, ওয়েস্টার্ন কালচার বাংলাদেশে চলে আসে। 8 নাম্বার পয়েন্ট দেব রাজনৈতিক অস্থিরতা। 9 নাম্বার পয়েন্ট দেব দুর্নীতি। এবং তুমি আরো পরবর্তীতে আরো অনেক পয়েন্ট তুমি বানাতে পারবা, ঠিক আছে। এখান থেকে কিন্তু তুমি 9টা পয়েন্ট পেয়ে গেছো, ঠিক আছে। ওকে, সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের ধারণা। সামাজিক মূল্যবোধ বলতে কি বুঝাচ্ছে? মূল্যবোধ বলতে বুঝাচ্ছে মূল্যবোধ। দেখো মূল্যবোধের মধ্যে আমাদের যে জিনিসটা আছে, আমাদের সবাই আমরা জানি আমাদের লিমিটেশন কতটুকু, বা আমরা সমাজ থেকে কি কি শিক্ষা পাচ্ছি। আমরা যেরকম হচ্ছে বড়দেরকে শ্রদ্ধা করতে হয়, ছোটদেরকে ভালোবাসতে হয়, তেমনি আমরা এটুকুও জানি আমাদের সমাজে বাবা মায়ের প্রতি আমাদের রেসপেক্টটা কেমন হওয়া উচিত, সমাজে অন্য একটা রাস্তায় চলন্ত মহিলা দেখলে আমাদেরকে কি করা উচিত, বা আমরা ইপটিজিং এর শিকার হচ্ছি বা শিকার যাতে না হয়, বা আমাদের সন্তানদের দ্বারা যাতে কেউ ইপটিজিং এর শিকার না হয় সেটাও আমাদের দেখা উচিত। পাশাপাশি এই মূল্যবোধের কারণে আমরা আইন শৃঙ্খলাটাকে মেনে নিতে বাধ্য হব,
এবং আমাদের দ্বারা সরকার বা রাষ্ট্রের বা কোনো অন্যান্য জনসাধারণের কোনো ক্ষতি হবে না, এটাই হচ্ছে আমাদের মূল্যবোধ। এখন এই মূল্যবোধটা দিন দিন কিন্তু অবক্ষয়ের দিকে যাচ্ছে। মূল্যবোধ সামাজিক মূল্যবোধ বলতে কি বুঝো, এটাও ক্ষয়ের জন্য আসতে দেখা যায়। বা মূল্যবোধের অবক্ষয় বলতে কি বুঝো, ঠিক আছে? দেখো, সমাজের রীতিনীতি, মনোভাব, সমাজের অন্যান্য অনুমোদিত আচার আচরণের সমন্বয়ে সামাজিক মূল্যবোধের সৃষ্টি হয়। এই লাইনটা একটু কয়ের জন্য লাগবে, ঠিক আছে? আর যখন তোমাকে কোনো সিকিউ আসুক না কেন, সামাজিক মূল্যবোধের এই কথাটা একটু লেখার চেষ্টা করবা। তাহলে সামাজিক মূল্যবোধ বলতে আমরা কি বুঝবো? রীতিনীতি, মনোভাব, ঠিক আছে, আর অনুমোদিত আচার আচরণের সমষ্টি হচ্ছে সামাজিক মূল্যবোধ। ওকে, এই যে বিশ্বাস, লক্ষ্য, উদ্দেশ্য, এগুলো সবগুলো আর বাকিগুলো আছে। মেন কথা যেটা বলছে ওটা একটু লেখার চেষ্টা করবা তোমরা, ফার্স্টের লাইনটা। পরের কথা দেখো, সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণ। আমি এর আগে 9টা পয়েন্ট দিয়ে দিচ্ছি না? সুন্দর করে ওই 9টা পয়েন্ট দিবা এবং পাশাপাশি আরো কিছু পয়েন্ট তুমি এখানে অ্যাড করবা, ঠিক আছে? আগের 9টা পয়েন্ট, দেখো নৈরাজ্য আসুক বা মূল্যবোধ আসুক বা অন্য যে কোনো কিছু আসুক, তোমরা এই পয়েন্টগুলো সব জায়গায় অ্যাটাচ করতে পারবা। তো তোমাদের অনেকের কোশ্চেন থাকে, আপু আমরা মূল্যবোধের আর নৈরাজ্যের কি আলাদা আলাদা পয়েন্ট মুখস্থ করব? কতগুলো পয়েন্ট মুখস্থ করবো? আমি বলবো তোমরা আলাদা পয়েন্ট মুখস্থ করবা না, তোমরা যেটা করবা একসাথে করে নোট ডাউন করে ফেলবা, ঠিক আছে, পয়েন্টগুলো। তারপর দেখো সমাজে যখন শিক্ষা উন্নয়ন, শিল্পায়ন, নগরায়ন, প্রযুক্তির প্রবেশ ঘটে, তখন মানুষের মূল্যবোধেরও পরিবর্তন ঘটে, ঠিক আছে না? আর এই যে মূল্যবোধের পরিবর্তনের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার অভাব। এটা ধরো 10 নম্বর পয়েন্ট দিলা, এটা ধরো 11 নম্বর পয়েন্ট দিলা। তারপর দেখবো আমরা দেখো আইন শাসনের দুর্বলতা, মানুষের সহিংসতার অভাব দিতে পারো 11 নম্বর পয়েন্ট। 12 নম্বর পয়েন্ট, তারপর তুমি দিতে পারো ধর্মীয় অপব্যাখ্যা, মানুষকে মূল্যবোধবিহীন পরিচালনার দিকে নিয়ে যায়, 12টা পয়েন্ট দিতে পারো। তারপর হচ্ছে ধর্মীয় অপব্যাখ্যা জিনিসটাকে আমি একটু এক্সপ্লেন করি। মানে ধর্ম নিয়ে আমাদের অনেক কুসংস্কার আমাদের মধ্যে আছে এবং এটা বিরাজমান থাকবে, কারণ আমরা অনেকেই ধর্মীয় জ্ঞান মানি না, আমরা অনেকে ধর্মীয় জ্ঞানটা জানি না বা ধর্ম সম্পর্কে আমাদের আইডিয়াটা কম আছে। ফলে মুরব্বীরা বা অনেকেই হচ্ছে ধর্ম নিয়ে আমাদের সাথে বিজনেস করে, ব্যবসা করে। এই যখন একটা ধর্ম নিয়ে ব্যবসা করে, আমরা অনেকেই, তোমরা যেমন বহিপীর নাটকে খোদেজার কথা তুমি জানবা, উনি হচ্ছে একটা আল্লাভীরু মানুষ, তাই না? খোদেজা মানে বহিপীরের বিভিন্ন উক্তি সম্পর্কে তিনি যখন তার মনে কোশ্চেনও জাগে, তিনি বলেন ধর্ম নিয়ে এত কথা বলতে নেই বাপু, তিনি তো এই কথাটা বলেন। তার মানে তিনি একটা ধর্মভীরু মানুষ ছিলেন। তেমনি ওই রকমই মানুষ কিন্তু আমাদের সমাজে অহরহ আছে। উনি হচ্ছে আমাদের সমাজের মানুষগুলোর একটা প্রতিচ্ছবি, যে কিনা ধর্ম নিয়ে কথা বলতে ভয় পায়। ধর্ম নিয়ে যদি মনে কোনো কোশ্চেনও জাগে, তাহলে না, এটা নিয়ে কথা বললে আল্লাহ আমাদের গুনাহ দিবে, এই জিনিসগুলো ভাবে। অন্য যে কোনো মানুষ যে কোনো ভাবে যদি ধর্মকে নিয়ে আমাদের মনে একটা কথাও দিয়ে দেয়, সেটা মানে হয় না যে কোনো লজিক নেই কথাটা, তারপরও কিন্তু ওই লজিক না থাকার কারণেও আমরা ওই জিনিসটাকে বিশ্বাস করা শুরু করি। কিন্তু আমাদের ধর্মীয় আলোচনা বা শরীয়ত অনুযায়ী আমরা সেটাকে যে একটু বিশ্লেষণ করব বা সেটাকে নিয়ে জানবো, সত্যতা যাচাই করব, এই জিনিসটার সাহস আমাদের মধ্যে নাই। এই কারণে জিনিসটা নিয়ে আমাদের অপব্যাখ্যা সমাজে প্রচলিত আছে এবং বিরাজমান থাকবে। ওকে, আর তারপরে হচ্ছে এখানে একটা বিষয় হয়তো বা তোমরা জিজ্ঞেস করতে চাইবা, সেটা হচ্ছে কোন বিষয়ে মন গড়া ফতোয়া জারির মাধ্যমে দেখো দৌড়া মারা মূল্যবোধের পরিপন্থী কাজ। ধরো আমরা অনেক সময় দেখি না, সমাজ ব্যবস্থায় নারীদেরকে নিয়ে বিশেষ করে তুমি এটা করবা না, ওটা করবা না, এইরকম বিশেষ করে ধর্মীয় দিক থেকে মেয়েদেরকে অনেকটা হেয় প্রতিপন্ন করা হয়। এবং তারা যদি কোনো কিছু করতে যায় যেটা সমাজের একটু বাইরে, মানে সমাজের প্রচলিত নিয়ম কানুনের একটু বাইরে চলে যায়, তখন কি করে ওই ধর্মীয় অপব্যাখ্যাটাকে কেন্দ্র করে কিছু নিয়ম কানুন তৈরি করে এবং সেই নিয়ম কানুনের উপর ভিত্তি করে তাদেরকে শাস্তি প্রদান করে। এটাই হচ্ছে ফতোয়া জারি। আমার মনে হয় ফতোয়া নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না, তাই না? ওকে, সামাজিক নৈরাজ্য আর মূল্যবোধের অবক্ষয়ের প্রভাব। মূল্যবোধের অবক্ষয়ের ফলে আমাদের কি হয়? আমরা দেখতে পাচ্ছি মূল্যবোধের অবক্ষয়ের কারণে, হ্যাঁ একজন বলছো পয়েন্ট বেটার, আমি পয়েন্টটাই হচ্ছে দেখতে পাচ্ছি, ঘ পয়েন্ট আকারে লিখবো নাকি গল্প আকারে লিখবো? অবশ্যই তুমি পয়েন্ট আকারে। দেখছো আমার আগে থেকে যারা স্টুডেন্ট ছিল সবাই এই কথা জানে,
অবশ্যই তুমি পয়েন্ট আকারে দিবা। চ্যাপ্টার 6 পয়েন্ট আকারে দিবা, এই চ্যাপ্টারটা পয়েন্ট আকারে দিবা। কিছু কিছু জিনিস যেমন ভাষা আন্দোলনের পটভূমি বা ভাষা আন্দোলনের গুরুত্ব বললে তখন আমাদের হয়তো বা পয়েন্ট আসবে না, আমরা প্যারা আকারে লিখবো। কিন্তু ম্যাক্সিমাম জিনিস তুমি যদি পয়েন্ট করে লিখো তোমার সময় বাঁচবে, তোমার পয়েন্টগুলো অনেক বেশি হাইলাইটেড হবে, টিচার পড়তে আনন্দ পাবে, তুমি ভালো নাম্বার পাবা। তারপর দেখো তাহলে কি বলতে চাচ্ছিলাম, সামাজিক নৈরাজ্য বা অবক্ষয়ের ফলে কি হয়? এর ফলে মানুষের মধ্যে হয় না যে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতির কারণে একটা মানুষ যে রায়টা পেল, যে রায়টা তার পক্ষে যাওয়া উচিত ছিল না, সে ওই রায়টা পেয়ে গেছে। কিন্তু যেখানে আমার ন্যায় বিচারের প্রতি আমার অনেক বেশি আকাঙ্ক্ষা ছিল, আমি ন্যায় বিচার পাবো এবং আমার প্রতি রাইটটা করা হবে, সেটা আমি পেলাম না। তাহলে কি হলো, আমার মধ্যে হচ্ছে একটা দেশের প্রতি একটা বাজে জিনিস তৈরি হচ্ছে, হিংসাত্মমূলক মনোভাব তৈরি হচ্ছে। ফলে আমি, সে অন্যায় করছে তারপরে সে রেহাই পেয়ে গেছে, কিন্তু আমি অন্যায় করি নাই, কিন্তু আমার পক্ষে সেই রায়টা আসলো না, আমি ন্যায় বিচার পেলাম না। তাহলে এই দেশে ভালো থেকে কোনো লাভ নাই, তাই না? তখন আমাকে খারাপের দিকে চলে যেতে হয়। এইরকম চিন্তা ভাবনা মানুষের মনে গ্রহ করতে থাকে, এই কারণে সমাজটা বিশৃঙ্খলাটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। আমার মনে হয় বাকিটা তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা দেখবো মূল্যবোধের অবক্ষয় রোধে প্রতিরোধে কি কি করতে হবে। শোনো, সবচেয়ে ইজি ম্যাটার কি, আমরা কারণ পড়বো। এই চ্যাপ্টারের জন্য আমরা খুব ইজি ওয়েতে আমরা পড়াশোনা করব, হয় কারণ পড়বো নয়তো প্রতিরোধ পড়বো, যে কোনো একটা পড়বো আর একটা বানাইতে পারবো। লাইক একটু বোঝার চেষ্টা করো। আমরা নৈরাজ্য পড়ছি দুর্নীতির কারণে হয়, আইন শৃঙ্খলার মানে ন্যায় বিচারের অভাবে হয়, তাই না? বা আইন শৃঙ্খলার একটা শিথিলতার জন্য হয়। ঠিক আছে, তো তো আমি এখন এটাকে কিভাবে প্রতিরোধ করব? দুর্নীতি আমাকে প্রতিরোধ করতে হবে, দুর্নীতি করতে দেওয়া যাবে না, একটা পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, আইন শৃঙ্খলার শিথিলতা যাতে না হয়, আইন শৃঙ্খলার কঠোর প্রয়োগ করতে হবে। তারপর 3 নাম্বার, ন্যায় বিচার মানুষকে দিতে হবে, যাতে সবাই যাতে ন্যায় বিচার পায় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। দেখো আমি কিন্তু কারণ পড়ছি, আমি কিন্তু এখানে কি আছে আমি পদক্ষেপগুলো দেখি নাই, আমার দেখার প্রয়োজন হচ্ছে না, আমি কারণ থেকে পদক্ষেপ বানাইতে পারতেছি। তেমনি ভাবে সেম ভাবে এখানে আরো চলতে চলতে আরো অনেক কিছু দেখা তুমি পাবা, যেখানে তুমি জাস্ট পদক্ষেপ পড়লে তুমি ওখান থেকে কারণও বানাতে পারবা। তাহলে আজকে থেকে আমরা 78 মেম্বার এবং পরবর্তীতে যারা রেকর্ডিং দেখবা তারাও বুঝে যাবা। তাহলে আমরা এই চ্যাপ্টারটাকে আরো ইজিয়েস্ট ওয়েতে পড়বো, শুধু কারণ অথবা প্রতিরোধ আমরা পড়বো, বাকিগুলো আমরা বানাই লিখবো। ঠিক আছে, ওখান থেকে আমরা হ্যাঁ অর না করে দেব। ঠিক আছে, ওকে। তাহলে এগুলো কি আমরা পড়বো? তাহলে আমার বাচ্চারা বলবে আপু এগুলো আমাদের পড়ার দরকার নাই, আমরা ওখানে 13টা মতো মনে হয় পয়েন্ট পড়ছি, 13টা পয়েন্টকে বানাই দেবো। এখন তুমি যদি চাও এখান থেকে আরো কয়েকটা পয়েন্ট নিয়ে তুমি 14-15টা পয়েন্ট করতে পারো, এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত চয়েস। আমি এখানে ওভারঅল সব স্টুডেন্টের কথা বললাম। ঠিক আছে, ওকে। এবার আসো নারীর প্রতি সহিংসতা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের ফেস করতে হয়, সেটা হচ্ছে এই চ্যাপ্টার এখন একটা সিকিউ ফুল একটা টপিক থেকে আসে না। লাইক ক খ আসবে, কোন জগৎ থেকে তুমি হয়তো বা ধরতে পারবা অনেকগুলো কোশ্চেন পড়লে, আর গ একটা টপিক থেকে আসবে, ঘ আর একটা টপিক থেকে থাকবে। মানে এখানে উদ্দীপকের কোশ্চেনটা সিনারি 1 সিনারি 2, দৃশ্যকল্প 1 দৃশ্যকল্প 2 এরকম করে আসবে। ঠিক আছে, তো যদি নারীর প্রতি সহিংসতা গতে পাই বা ঘতেও পাই, যে কোনো একটাতে আমরা পাবো। ঠিক আছে, ওকে। কান্নাকাটি পরে করো, সবাই কান্না করো, বন্যা চলে আসবে। আচ্ছা বাদ দাও, শোনো আগে আমরা লেকচারটা শেষ করি, পড়াশোনা শেষ করি, তারপর বাকি কথা আমরা বলবো। বাকি কথা বলার সময় তো আমরা পাবো, তাই না? নারীর প্রতি সহিংসতা বলতে আমাদের কি বোঝানো হচ্ছে? নারীর প্রতি সহিংসতা বলতে আমাদের এখানে অনেক নারী আছে বা অনেক ছেলেরাও আছো, তোমরা হয়তোবা এগুলো দেখতেই পাচ্ছ যে তোমাদের মারা বা তোমাদের বোন বিয়ে করে যাকে শ্বশুর বাড়িতে দেওয়া হয়েছে, সেও হয়তোবা এই নির্যাতনের মুখাপেক্ষী হয়েছে, বা অনেকে মেয়েরাও কিন্তু এই নির্যাতনের মুখাপেক্ষী হয়েছে। এখন এই নারীর প্রতি সহিংসতা যে শুধুমাত্র পুরুষদের দ্বারাই হবে এরকম কিন্তু না। মানে সে শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর শাশুড়ি দেবর যা এগুলো দ্বারাও হতে পারে, পাড়া প্রতিবেশী দিয়েও হতে পারে, বা অন্যান্য অনেক রিলেটিভ দিয়েও হতে পারে, এমনকি নিজের মা বাবা দ্বারাও হতে পারে। মানে ধরো নিজের মা বাবা তাকে দেখতে পাচ্ছে না, তাকে নির্যাতন করতেছে, মারতেছে, তাকে অনেকভাবে হেয় প্রতিপন্ন করতেছে। তো এইভাবে অনেকভাবেই কিন্তু হতে পারে। আমরা নারীর প্রতি সহিংস আচরণ বললে শুধুমাত্র যে একটা পুরুষের দিকেই তাকাবো সেটা কিন্তু না,
সবসময় সব পুরুষ কিন্তু খারাপ হয় না। এখানে কিন্তু সে শ্বশুর বাড়িতে গেলে শাশুড়িদের দ্বারাও নির্যাতিত হতে পারে, বা অন্যান্য অনেক মেন্টালিটি মানুষ আছে তাদের দ্বারাও নির্যাতিত হতে পারে। এখন আমরা দেখব নারীর প্রতি সহিংসতা মূলত নারীর প্রতি যে সহিংস আচরণ করা হয় সেটাকে বোঝাচ্ছে। এখানে শারীরিক, মানসিক, আর্থিক বিভিন্ন দিক থেকে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখব সহিংসতার প্রকৃতি আছে। সহিংসতার প্রকৃতি থেকে আমাদের সিকিউ আসে না। কি আসে আমি সেটা তোমাকে বলতেছি। সিকিউটা কিভাবে আসবে, তোমাকে এখানে দেখো যৌন হয়রানি, তারপরে যদি বলি ফতোয়া, তারপরে এসিড নিক্ষেপ, নারী ও শিশু পাচার, এইরকম যে পয়েন্টগুলো আছে উদ্দীপকের এখান থেকে যে কোনো একটা পয়েন্ট দিয়ে দিবে। তাহলে ধরো এখান থেকে কোন একটা লাইন ধরো তুলে দিল, তারপরে বললো উদ্দীপকে কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করছে, তখন তুমি লিখতে হবে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি নারী পাচার, যেটা নারীর প্রতি সহিংসতার উপর, আর নারীর প্রতি সহিংসতা এই সামাজিক সমস্যাকে নির্দেশ করছে। তখন তোমাকে আনসারটা লিখতে হবে এভাবে। কি বলছি, যদি ধরো ফতোয়া নিয়ে, যৌন হয়রানি নিয়ে, ইপটিজিং নিয়ে কথা হচ্ছে, রাস্তাঘাটে মেয়ে যাচ্ছে, ছেলেরা ইপটিজিং করতেছে, এরকম উদ্দীপক একটা দেওয়া থাকলো, তখন তোমাকে লিখতে হবে, যদি গোয়ার কোশ্চেনটা করা হয় উদ্দীপকে কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করছে, তখন তুমি লিখবা উদ্দীপকে আমরা ইপটিজিং বা যৌন হয়রানি, যেটা নারীর প্রতি সহিংসতা এই সামাজিক সমস্যাকে নির্দেশ করছে। মানে তখন তোমাকে এটা তো মেইন পয়েন্ট, এটার আন্ডারে কোন পয়েন্টের মধ্যে নারী নির্যাতনটাকে করা হচ্ছে সেটা তোমাকে একটু হাইলাইট করতে হবে। ঠিক আছে, তাহলে নারীর প্রতি সহিংসতার বেলায় আমরা দেখতে পাচ্ছি যৌন হয়রানি, যেটা আমরা ইপটিজিং এর কথা বলবো। ইপটিজিং কি একটু আমরা বানান সহ একটু দেখে নেব, কারণ অনেকে ইপটিজিং লিখতে গেলে বাংলাতে লিখি, ইংলিশে এটা লিখতে পারি না, ইংলিশে ওয়ার্ডটা একটু দেখে রাখবো। ইপটিজিং বলতে আমরা বুঝতে পারি যে টিটকারি করা, রাস্তাঘাটে একটা মেয়ে যাওয়ার সময় দুইটা তিনটা ছেলে মিলে হচ্ছে ওই মেয়ে সম্পর্কে বিভিন্ন শারীরিক গঠন নিয়ে বা অন্যান্য রকমের কোনো বাজে মন্তব্য করা হচ্ছে ইপটিজিং এর আওতাভুক্ত হবে। এবং সেটা যে কোনো রকমের হইতে পারে, চোখ টিপ মারা থেকে শুরু করে মুখ দিয়ে বাজে মন্তব্য করা, তারপর শীষ বাজানো এবং আরো অনেক কিছুর মধ্যেই পড়বে। তারপর দেখো এই যে এটা মূলত হচ্ছে সাম্প্রতিক সময়ে যৌন হয়রানি বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা। এমসিকিউর কোশ্চেন আসবে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা কোনটা, অন্যতম সামাজিক সমস্যা কোনটা, আমরা বলে দেব সাম্প্রতিক সময়ে অন্যতম সামাজিক সমস্যাটা হচ্ছে ইপটিজিং। ঠিক আছে, সাম্প্রতিক সময়ে অন্যতম সামাজিক সমস্যা কি হবে, ইপটিজিং হবে। ওকে, তারপর আমরা দেখব এই যে ইপটিজিং এর আওতাভুক্ত কি কি আছে, ইপটিজিং এর আওতাভুক্ত কি কি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইপটিজিং যেটা হচ্ছে এই কারণে গৃহক্ষেত্রেও হইতে পারে, কাজের বেলায় আমরা অফিসে যখন যাওয়া হয় তখনও হতে পারে, বা যাতায়াতের পথেও হতে পারে, বা কোনো নিরিবিলি জায়গায়ও হতে পারে, যে কোনো ভাবেও হইতে পারে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে বর্তমানে এই ইপটিজিং এর শিকার কিন্তু শিশুরাও হচ্ছে। ওকে, শিশুরাও কিন্তু ইপটিজিং এর শিকার হচ্ছে বর্তমানে, এরাও কিন্তু বাদ যাচ্ছে না, মানে নরপশুদের হাতের শিশু নির্যাতিত হচ্ছে। ওকে, আরেকটা জিনিস আমরা এমসিকিউর জন্য দাগাবো, বাংলাদেশের নারীর প্রতি সহিংসতা নারীর স্বাধীনতা ও ক্ষমতায়নের প্রধান প্রতিবন্ধক। তাহলে এমসিকিউতে আসতে পারে নারীর ক্ষমতায়নের বেলায় প্রধান প্রতিবন্ধক কোনটা, নারীর প্রতি সহিংসতা। ঠিক আছে, ওকে। তারপর আমরা দেখব ফতোয়া। ফতোয়া তো আমি শুরুতেই বলে দিয়েছি, ফতোয়া হচ্ছে ধরো ইসলামিকের উপর ভিত্তি করে বা কোন নিয়ম কানুন হঠাৎ করে চাপিয়ে দিয়ে, দেখো গ্রামীণ এলাকায় মন গড়া ফতোয়ার মাধ্যমে নারীর প্রতি নির্যাতন করা হয় এবং তাদেরকে বিভিন্ন রকমের বিচার কার্য করা হয়, চুল ফালাই দেওয়া হয়, তা গাছের সাথে বেঁধে রাখা হয়, তারপর হচ্ছে বিয়ে দেওয়া হয় না, আরো অনেক কিছু আছে, নির্যাতন করা হয়, এক ঘরে করে রাখা হয়, আবার হচ্ছে আমরা দেখতে পারি ভাত দেওয়া হয় না, এরকম আরো অনেক কিছু আছে। ঠিক আছে, তো এটা চলে গেছে, এটা আমাদের দেশের আইনের পরিপন্থী। ওকে, তারপর আমরা দেখবো এসিড নিক্ষেপ। এসিড নিক্ষেপ বলতে আমরা দেখতে পাই আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড আছে, যেগুলো
তীব্র অ্যাসিড হয়, তোমরা কেমিস্ট্রি থেকে জেনে থাকবা। ওই তীব্র অ্যাসিড গুলো যদি আমাদের মুখে নিক্ষেপ করা হয় তাহলে আমরা দেখতে পাই যে পুরো মুখটা ঝলসে যায়, তখন আমাদের প্লাস্টিক সার্জারি করা লাগে। হাত বা পা থেকে যে জায়গা থেকে ভালো চামড়া আছে সেখান থেকে স্কিন নিয়ে এসে আমাদের লাগাতে হয় ওই জায়গাটাতে। এবং অ্যাসিড নিক্ষেপ কতটা জঘন্য অপরাধ বলার বাহিরে। দেখো, নারীর প্রতি একটা ভয়াবহ সহিংসতা। এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি নারীর প্রতি ভয়াবহ সহিংসতা, তাহলে আমরা কি বলবো? আমরা অ্যাসিড নিক্ষেপ বলবো, ঠিক আছে? ওকে, তারপরে আমরা বলবো অ্যাসিড নিক্ষেপের পরে এটা কি কারণে হইতে পারে অ্যাসিড নিক্ষেপটা। দেখো, প্রেম আর অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করলে অথবা পারিবারিক কলহ সহ বা ইপটিজিং এর অনেকটা, ধরো মেয়ে যদি প্রতিবাদ করে তাহলেও কিন্তু অ্যাসিড নিক্ষেপের শিকার হয়। এটা তোমরা অনেক ভালো করেই জানো আমার মনে হয়। এখন আমরা যেটা দেখবো, তারপর দেখবো নারী আর শিশু পাচার। নারী আর শিশু পাচার হচ্ছে বর্তমানে সমাজে এইটা একটা ভয়াবহ পরিস্থিতি লাভ করেছে। দক্ষিণ এশিয়ায়, বাংলাদেশ কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থিত, তোমরা হয়তো বা জানো। দক্ষিণ এশিয়ায় নারী আর শিশু পাচারের পরিস্থিতি ভয়াবহ। এটা শুধু বাংলাদেশ না, ভারতে আছে এবং অন্যান্য অনেক দেশে আছে। এখানে কি করা হয়? দালালের মাধ্যমে গ্রামে যে অবস্থিত, যে হয় না যে অনেক আর্থিক অবস্থার মধ্যে যাচ্ছে, সংকুলন হচ্ছে না, ফ্যামিলিতে একটু কষ্ট হচ্ছে, ওখান থেকে নারীদেরকে প্রলোভন দেখানো হয় এবং হয়তোবা কিছু টাকাও দেওয়া হয় যে তোমাকে বাইরে গিয়ে চাকরি দেওয়া হবে, বা সৌদি আরব বলো বা অন্যান্য যে কোনো দেশ বলো, কত আছে, ওমান আছে, আরো অনেক দেশ আছে, সিঙ্গাপুর, আরো অনেক দেশ আছে। এসব দেশে শ্রমিকের নাম করে নিয়ে গিয়ে তাদেরকে পাচার করে দিয়ে দেওয়া হচ্ছে। ফলে এখানে আমরা কি হচ্ছে দেখা যাচ্ছে, এখান থেকে প্রচুর প্রতি বছরই অনেক নারী নির্যাতনের শিকার হচ্ছে এই জায়গা থেকে, ঠিক আছে? তাহলে আমরা দেখবো, দেখো এটা চলে গেছে নারী আর শিশু পাচার। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নারীর প্রতি সহিংসতার কারণ। আমার মনে হয় সহিংসতা কেন করা হয় এটা আমরা অনেক ক্ষেত্রে এখন প্রমাণ পাচ্ছি। দেখো, আমরা সহিংসতার বহু কারণের মধ্যে কি কি আমরা দেখবো, সুন্দর করে পয়েন্ট আকারে পড়বো। নারীর প্রতি সহিংসতার কারণ লাগবে, আর সবচেয়ে বেশি লাগবে আমি কারণ আর কিভাবে প্রতিরোধ করা যায়। যদি দুইটাকে পার্সেন্টেজ করি, অবশ্যই প্রতিরোধ করাটাই হচ্ছে তোমার 70% লাগবে, আর 30% লাগবে নারীর প্রতি সহিংসতার কারণ। পার্সেন্টেজ আমি আজকে যেভাবে বলবো এইভাবে একটু শোনার চেষ্টা করবা, তাহলে আমরা দেখবো। দেখো, নারী অদক্ষ, নারীকে বিভিন্ন কাজে অদক্ষ ভাবা, এটা একটা। বাইরে সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠান থেকে বঞ্চিত রাখা, এটা 2 নাম্বার কারণ নারীর প্রতি সহিংসতা। যৌতুক হচ্ছে 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ বাল্য বিবাহ। 5 নাম্বার কারণ বহু বিবাহ। 6 নাম্বার কারণ হচ্ছে ক্রমাগত কন্যা সন্তানের জন্ম দেওয়া, আমার একটা ছেলে লাগবে। তারপরে 7 নাম্বার পুত্র সন্তানের প্রতি আগ্রহী হয়ে ওঠা। এইসবগুলোর কারণে নারীর সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এখানে 7 নাম্বার পর্যন্ত বলছি, কিন্তু আরো আছে। 7 কিন্তু অলরেডি বলা হয়ে গেছে। দেখো কতগুলো পয়েন্ট বানানো যায়। তারপর দেখবো প্রকৃত শিক্ষার অভাব, 8 নাম্বার পয়েন্ট। 9 নাম্বার পয়েন্ট অর্থনৈতিক দুরবস্থা, যেটা হচ্ছে আমাদের দারিদ্রতা, যেটাকে আমরা বলবো, ঠিক আছে? এটা হচ্ছে 9 নাম্বার পয়েন্ট। তারপরে দেখবো নারীকে শিক্ষা থেকে বঞ্চিত রাখা, 10 নাম্বার পয়েন্ট। মতলবী ফতোয়া, 11 নাম্বার পয়েন্ট। বিভিন্ন সামাজিক কুপ্রথা, 12 নাম্বার পয়েন্ট। তারপর হচ্ছে আমাদের সমাজে অনেক নারী পুরুষকে দুর্বল আর অবহেলা মানে অবলা মনে করে, এইটা 13 নাম্বার পয়েন্ট। তারপরে আরো আছে, এরকম করে অনেকগুলো পয়েন্ট দিতে পারবা, বুঝতে পারছো? আমার কি দেওয়া লাগবে? 13টা পয়েন্ট অলরেডি আমি করে দিচ্ছি। কয়টা পয়েন্ট করে দিচ্ছি? 13টা পয়েন্ট করে দিচ্ছি। এখন আরেকটা ইম্পর্টেন্ট লাইন লাগবে, নারীর প্রতি সহিংসতার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দারিদ্র। এমসিকিউ কোশ্চেন লাগবে, এবং এই প্যারাটা একটু পড়বা সবাই। এটা সবাই 1 নাম্বার দেবা, এটা 1 নাম্বার দিবা, কারণ এটা দিয়ে সিকিউ কোশ্চেন হয়। এটা দিয়ে সিকিউ কোশ্চেন হয়, এটা দিয়ে কি হয়? সিকিউ কোশ্চেন হয়। এটা একটু সবাই আমরা মনে রাখার চেষ্টা করবো, এটা দিয়ে সিকিউ কোশ্চেন হয় কিন্তু। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, নারীর প্রতি সহিংসতা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দারিদ্রতা, ঠিক আছে? মানে দারিদ্র বা দরিদ্রতা। ওকে, এই পার্টটা লাগবে, এই পার্টটা থেকে সিকিউর কোশ্চেন হবে। এখানে লেখা আছে দারিদ্রতা ঘোচাতে কাজের খোঁজে তারা আসে এবং নারী পাচারের সম্মুখীন হয়। ওকে, দেখো তারপরে দেখো আরো এখানে আরো তুমি চাইলে আরো অনেক পয়েন্ট বানাতে পারবা, অনেক পয়েন্ট বানাতে পারবা। এবার দেখো
নারীদের জন্য নারী পুরুষের নীরবতা ভাঙতে শিক্ষা মন্ত্রণালয়, শিশু বিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন সাহায্যকারী সংস্থা, আইন শৃঙ্খলা সালিসি কেন্দ্র, ভিকটিম সাপোর্ট সেন্টার, ব্রেকিং দ্য সাইলেন্স ইত্যাদি কার্যক্রম পরিচালনা করছে। এমসিকিউর কোশ্চেন আসবে, ব্রেকিং দ্য সাইলেন্স কিসের জন্য, কোন সামাজিক সমস্যার জন্য কার্যক্রমটি পরিচালিত হচ্ছে? নারীর প্রতি সহিংসতা। ঠিক আছে। আপু সিকিউ কোন টপিক থেকে আসবে সেটা আমি পড়ানোর টাইমে বলছি, তোমরা একটু খেয়াল করো, খেয়াল করলে বুঝতে পারবে। আমি বলে দিচ্ছি নারীর প্রতি সহিংসতা গড়ার জন্য লাগবে, সামাজিক নৈরাজ্য আর মূল্যবোধ হচ্ছে কখয়ের জন্য লাগবে। আমি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বলে যাচ্ছি কিভাবে লাগবে, ঠিক আছে। নারীর প্রতি সহিংসতার প্রভাব আমার পড়ার কোনো দরকার নেই, এটা আমাদের লাগে না। এখান থেকে এমসিকিউর কোশ্চেন আসবে, শুধু এটা তুমি এমসিকিউর কোশ্চেন পড়বা। এবং নারীর প্রতি সহিংসতা রোধে আইনের যেটা আছে, এই আইনটা তোমাকে একটু জানতে হবে, কি কি আইন আছে আর কিভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়, ঠিক আছে। এটা জাস্ট তোমরা এমসিকিউর জন্য পড়বা। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালে, নারী আর শিশু নির্যাতন দমন আইন কত সালে হয়? 2000 সালে হয়। আর এখানে বলা হচ্ছে যদি কোনো অশালীন আচরণ কেউ করে, যৌন হয়রানিমূলক যদি কাজ করে, তাকে অনূর্ধ্ব 7 বছর, মানে হচ্ছে অনূর্ধ্ব মানে 7 বছরের নিচে, আর সর্বনিম্ন 2 বছর মানে 2 থেকে 7 বছরে তাকে কারাদণ্ড দিবে সশ্রম, আর অর্থদণ্ড দিবে। এটা হচ্ছে তোমার নারী আর শিশু নির্যাতনের জন্য 2000 সালে আইনটা করা হয়। এছাড়া আর কি কি আইন আছে? এটা জাস্ট এমসিকিউর জন্য আমরা পড়বো। এটা কিসের জন্য পড়বো? আমরা জাস্ট এমসিকিউর জন্য পড়বো। এসিড অপরাধ দমন 2002 সালে হয়। এসিড অপরাধ দমন কত সালে হয়? 2002 সালে হয়। এসিড অপরাধ দমন মূলত এসিড দিয়ে যদি কারো মৃত্যু ঘটানো হয়, তাহলে তাকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসব। দেখো এখানে কি বলছে, এখানে সশ্রম যাবজ্জীবন, যদি কোনো মৃত্যু ঘটনা হয় তাহলে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিবে, ঠিক আছে। তারপরেও 1 লাখ টাকা জরিমানা করতে পারে, এইটুকু আমরা দেখবো। এছাড়াও আরো এসিড দ্বারা আহত করার শাস্তি দেওয়া আছে, জাস্ট এটা একটু রিডিং পড়বো, ঠিক আছে। এটা একটু রিডিং পড়বো, এখানে কি কি শাস্তি দেওয়া হতে পারে। তাহলে দেখো এখানে কি বলছে, বিভিন্ন রকমের শাস্তি আছে। যদি মুখমণ্ডল বিকৃতি করে দেওয়া হয়, বা যদি হচ্ছে কোনো ক্ষতি না হয়, কোনো অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, বা ব্যক্তি যদি মারা যায়, এইটা জাস্ট হচ্ছে আমরা একটু এমসিকিউর জন্য রিডিং পড়বো, ঠিক আছে। এবার আসো এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা লাইন, 2010 সালে বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক এসিড নিয়ন্ত্রণ সংশোধন আইন 2010 সালে পাশ করা হয়। এমসিকিউর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট লাইন, এমসিকিউর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট লাইন। 2010 সালে বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক এসিড নিয়ন্ত্রণ আইন পাশ করা হয় সংসদে, ঠিক আছে। তারপর দেখবো নারী আর শিশু পাচার প্রতিরোধে বাংলাদেশের আইন কি আছে। এখানে মূলত আমরা যেটা লাগবে সেটা হচ্ছে মানব পাচার প্রতিরোধ দমন আইন 2011 সালে নেওয়া হয়। মানব পাচার প্রতিরোধ দমন আইন নেওয়া হয় 2011 সালে, যেখানে 5 লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে, ঠিক আছে। এই এমসিকিউ গুলো একটু আমাদের লাগবে। নারীর প্রতি সহিংসতা রোধে করণীয়, এখানে 10টা পয়েন্ট আছে, সুন্দর করে পয়েন্টগুলো পড়তে হবে। 10টা পয়েন্ট আছে, সুন্দর করে পয়েন্টগুলো পড়তে হবে। ওকে, নারী শিক্ষা কার্যক্রম, বিধবা ভাতা প্রদান, নারীদেরকে ঋণদান করতে হবে, শিক্ষিত করতে হবে। এখানে কি কি পয়েন্ট আছে আমি একবার সারমর্ম করে দেই। ধরো নারীদেরকে যেসব কারণে হচ্ছে সেটাকে আমরা প্রতিরোধ করতে পারি। এটা কিভাবে হতে পারে? সেটা হতে পারে নারীদের যেহেতু শিক্ষার অভাব আছে, শিক্ষিত করতে হবে। তারপর তাদের জন্য যে কিছু আইন আছে, সেই আইনটাও আমাদেরকে একটু দেখাই দিতে হবে। পাশাপাশি যারা নারীদের প্রতি কোনো অত্যাচার করবে, নির্যাতন করবে, এবং সেই নির্যাতনকারীর এমন শাস্তি দিতে হবে যাতে একজনের শাস্তি দেখে বাকিদের সবাই ভয়ে বুক কাঁপে, এরকম করতে হবে। আবার হচ্ছে যে দরিদ্রতা যে আমাদের জন্য একটা অভিশাপ, যার জন্য এটা হচ্ছে, সেই দরিদ্রতা থেকে আমাদের মুক্তি দিতে হবে। নারীদেরকে একটা কর্মস্থলের ব্যবস্থা করে দিতে হবে। যৌতুক প্রথা থেকে আমাদের দূরে নিয়ে আসতে হবে, যৌতুক প্রথাটাকে অফ করতে হবে। এই রকমের চিন্তা ভাবনা আমাদের করতে হবে। সাল, আমরা এখানে জাস্ট হচ্ছে কয়েকটা সাল পড়বো। দেখো সাল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোথায় কোথায় থেকে, চ্যাপ্টার 1 আর 2 একেবারে ভালো করে পড়তে হবে। চ্যাপ্টার 3 কিন্তু আমাদের সাল নাই। চ্যাপ্টার 4 হচ্ছে আমাদের আদমশুমারির জন্য 2-1টা সাল আছে, আর কোনো সাল পড়তে হবে না।
চ্যাপ্টার 5-এ আমাদের সাল নাই, কিন্তু নদীর দৈর্ঘ্য আছে। চ্যাপ্টার 6-ও আমাদের কোনো সাল আছে বলে আমার মনে হয় না চ্যাপ্টার 6-এ। চ্যাপ্টার 7-8 তো জাস্ট এমসিকিউর জন্য একটু পড়বা সিকিউর তুলনায়। আর চ্যাপ্টার 7-8-এর পরে চ্যাপ্টার 9টা আমাদের একটু সাল আছে। আর এখান থেকে আমরা জাস্ট 2-3টা সাল দেখতে পাইলাম। একটা হচ্ছে 2010 সালে জাতীয় সংসদে পাশ করা হয়, আর 2011 সাল। তোমাকে তাহলে সালের জন্য মোস্ট প্রায়োরিটি দিতে হবে চ্যাপ্টার 1-2 আর এই চ্যাপ্টারটা, ঠিক আছে? এইগুলোকে একটু প্রায়োরিটি দিতে হবে। আর সব সাল তুমি মুখস্থ করতে যাবে না। সব সাল মুখস্থ করলে তোমার কোনো মনে কিছু থাকবে না, মনে রাখার দরকারও নাই, এতগুলো সাল আসে না। তোমার এই সালগুলো তোমাকে যখন দেখতে হবে তুমি একটু ইউটিলাইজ করবা। যেমন ধরো তুমি তোমার জন্মসাল দিয়ে একটু মনে রাখো, আমার জন্মসালে এটা হয়, আমার জন্মসালে 3 মাস পরে এইভাবে হয়, ওর জন্মসালে এটা হয়। এইরকম করে করে আমরা একটু মনে করতে হবে, ঠিক আছে? একটু ফানি ভাবে একটু মনে রাখার চেষ্টা করবো। পাশাপাশি আমরা একটু করতে হবে, একটু রিভাইজের মধ্যে আমাদের থাকতে হবে, একটু রিভিশনের মধ্যে থাকতে হবে। কারণ তুমি জিনিসটা একবার পড়লে তোমার মাথায় হিট করবে না, তোমাকে একটু বারবার করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমার মনে হয় নারী নির্যাতন প্রতিরোধটা কিভাবে করতে হবে সেটা তোমরা ইনশাল্লাহ পারবে, ঠিক আছে? ওকে, তারপর দেখবো শিশু শ্রম। এখান থেকে একটা সাল আছে, সেটা আমাদের একটু লাগতে পারে। শিশু শ্রম, শিশু শ্রমটা কি এটা আমাদের লাগবে। এটা বর্তমানে মানে এটা হচ্ছে, আমি তোমাদের কিভাবে বলবো, এক এক বোর্ডে এক একটা টপিককে ওরা ধরে। এই চ্যাপ্টারটা হচ্ছে প্রত্যেকটা টপিকই খুব বেশি ইম্পর্টেন্ট, তো ওরা এক একটা বোর্ড এক একটা টপিককে ধরে। তুমি যদি দেখো ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু পাবা, মোটামুটি সবগুলো টপিকই কিন্তু ঘুরে ফিরে আসছে। আর এটা থেকে কখনো ঘয়ের কোশ্চেন ওভাবে আসে না, এটা থেকে গয়ের কোশ্চেনই আসতে পারে। তবে এইটার চান্স হচ্ছে ধরো 40%, এটার চান্স হচ্ছে 40%। শিশু শ্রমটা 40%, একটু চান্স কম আছে। শিশু শ্রমের কথা যদি বলি, শিশুদেরকে দিয়ে যে কায়িক শ্রম করানো হয় সেটাই শিশু শ্রম। শিশু শ্রমের কারণ আর অনেকটাই হচ্ছে নারীর প্রতি সহিংসতার কারণের সাথে সেম, কিন্তু এখানে যৌতুক প্রথাগুলো আসবে না, কয়েকটা বাদ দেওয়া যাবে। দেখো দরিদ্রতা বা দারিদ্র এটা হচ্ছে মেইন একটা কারণ। সাথে হচ্ছে ধরো মা বাবার ডিভোর্স হয়ে গেছে, সন্তানকে পড়াশোনা করাতে পারতেছে না, ফ্যামিলিতে মা অসুস্থ, টাকার অভাব, এটাই হচ্ছে মেইন কারণ শিশু শ্রমের। তাদের হচ্ছে মূলত কোনো জ্ঞান নাই, মেইন কারণ এবং একমাত্র কারণ হচ্ছে এটাই শিশু শ্রমের। আর হচ্ছে দেখো অর্থনৈতিক, দেখো শিশু শ্রমের প্রথম আর প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক দুরবস্থা। এমসিকিউর জন্য লাগবে অর্থনৈতিক দুরবস্থা। কারণ ভরণ পোষণ করে 2 বেলা 3 বেলার আহার জোটানোর পরেও তোমাদের পড়াশোনার খরচ ওদের যোগাতে পরিবার সক্ষম হয় না। এটা চলে গেছে, এখানে আমাদের আর কিছু পড়বো না আমরা। শিশু শ্রমের জন্য কি আইন আছে এটা আমাদের একটু এমসিকিউর জন্য লাগবে, আর এখান থেকে কয়েকটা এমসিকিউ প্রত্যেক বছর আসে, এটা আমরা একটু দেখবো, ঠিক আছে? সেখান থেকে আমরা কি দেখবো, শিশুদেরকে বাংলাদেশ শ্রম আইন 2006 এ শিশু কিশোরদেরকে সংজ্ঞায়িত করছে। শিশুর ন্যূনতম বয়স 14 বছর এবং কিশোরের ন্যূনতম বয়স হচ্ছে 14 থেকে 18 বছর নির্ধারণ করা হয়েছে। যদিও তাহলে শিশুর বয়স যদি অপশন ওয়াইজ আসে তাহলে 14 বছর, আর 14 থেকে 18 বছর বাচ্চাদেরকে কিশোর বলা হয়। কিন্তু এর পরবর্তীতে আমরা জানি 18 বছরের নিচে সবাইকে শিশু বলে দাবি করা হয়েছে, এমসিকিউতে আসে 18 বছরের নিচে, এটাই খুব বেশি আসে। এখন আমাদের যেটা লাগবে, সন্ধ্যা 7টা থেকে ভোর 7টা পর্যন্ত কোনো কিশোর শ্রমিককে দিয়ে কাজ করানো যাবে না। এমসিকিউর জন্য অনেক 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 বেশি আসে, অনেক বেশি আসে। সন্ধ্যা 7টা থেকে ভোর 7টা পর্যন্ত কাউকে দিয়ে কাজ করানো যাবে না। আর কিশোর শ্রমিকদের কাজের সময়সীমা নির্ধারণ করা হয়েছে দৈনিক 5 ঘন্টা, যদিও 5 ঘন্টা না, তারা 10-12 ঘন্টাও কাজ করে। এই 2টা লাইন খুবই ইম্পর্টেন্ট, এই 2টা লাইন সবাই আমরা একটু দাগায় রাখবো, ঠিক আছে? ঠিক আছে, তারপর আমরা দেখবো জাতীয় শিশু শ্রম নিরসন নীতি 2010-এ। দেখো তাহলে এবার তুমি বলো, 2010 আসছে, এখানে আমরা একটু আগেই পড়ছি নারীদের নিয়ে, নারী আর শিশু পাচার। দেখো এখানে দেখো, আমি আরেকবার একটু যাই তোমাদের কাছে। এই যে দেখো 2010 সালে বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক এসিড নিয়ন্ত্রণ সংশোধন আইন পাশ করা হয়। এটা এসিড নিয়ন্ত্রণ আইন পাশ করা হয় 2010 সালে। সেম ভাবে শিশু শ্রমের জন্য তোমাদের 2010 সালে শিশু শ্রম নিরসন আইন পাশ করা হয়। দেখছো খুবই ইজি।
এটা চলে গেছে। এরপর জাতিসংঘ শিশু অধিকার আইন 1989, এটা লাগবে। জাতিসংঘ শিশু অধিকার আইন 1989 সালের জাতিসংঘ কর্তৃক প্রণীত শিশু অধিকার সনদে শিশু শ্রম বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার করা হয়েছে, এই লাইনটা লাগবে। কত সালে? 1989 সালে, এটা এমসিকিউতে আসে। তারপর আমরা দেখব বাংলাদেশে এই সনদটার 1990 সালে এই সনদ সমর্থন করছে। 1989 সালে এটা সনদ দিচ্ছে জাতিসংঘ, আর বাংলাদেশ এটাকে 90 সালে মানে 1 বছর পরে গিয়ে এটাকে স্বীকৃতি দিচ্ছে। ঠিক আছে, ওকে। এবার আসো কিশোর অপরাধ, এটা থেকে 100% ইম্পর্টেন্ট। কিশোর অপরাধ 100% ইম্পর্টেন্ট। এখানে ম্যাক্সিমাম তুমি 5টা বোর্ডে দেখবা কমন পেয়ে যাবা। তোমাদের এখন 8টা বোর্ডে পরীক্ষা হয়, 5টা বোর্ডে তুমি কমন পেয়ে যাবা। এই কিশোর অপরাধ তুমি গয়ের জন্য আসছে, ঠিক আছে? একটু এই জন্য ভালো করে খেয়াল করবা, 5টা বোর্ডে কমন পাবা। কিশোর অপরাধ হচ্ছে বর্তমানে একটা সমাজের একটা উদ্বেগজনক সামাজিক সমস্যা হচ্ছে কিশোর অপরাধ। উদ্বেগজনক, ধরো তোমাদেরকে দিয়ে, তোমাদের বয়সী ছেলে মেয়েদের দিয়ে যে অপরাধ করা হচ্ছে সেটাই হচ্ছে কিশোর অপরাধ। ঠিক আছে, ওকে। কিশোর অপরাধের পর আমরা যেটা দেখব, শিশুরা জাতির মূল্যবান সম্পদ। শিশুরা জাতির মূল্যবান সম্পদের বেলায় আমরা কি বলবো? আমরা একটা ভাব সম্প্রসারণ পারি, কি প্রতিটি শিশুই ঘুমিয়ে আছে শিশুর পিতার অন্তরের মধ্যে, এরকম একটা লাইন ছিল, তাই না? মানে জিনিসটা এরকম, প্রত্যেক শিশুই আগামী দিনের ভবিষ্যৎ, প্রত্যেক শিশুই আগামী দিনে বাবা হবে বা মা হবে, এবং তাদের কাছেও হচ্ছে তোমাদের কি হবে, মানে পরবর্তী জেনারেশন গ্রো করবে। তো এখান থেকে আমরা কিশোর অপরাধ পেয়ে যাই। কিশোর অপরাধের জন্য আমরা কারণ পড়বো। আগে আমি কারণগুলো মুখে বলছিলাম, এবার আমি কারণগুলো একটু দেখাবো তোমাদেরকে কিভাবে কিশোর অপরাধ হতে পারে, তারপর আমি ব্যাখ্যা করতেছি। কিশোর অপরাধের কারণটা খুব বেশি আসে, খুব বলতে খুব 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 বেশি আসে। তাহলে আমরা কারণগুলো দেখবো। কিশোর অপরাধ কেন হয়? কিশোর অপরাধের জন্য দাঁড়াও, কিশোর অপরাধে কি কি হয় সেটা দেখি। কাউকে পরোয়া করে না, কিশোররা পরোয়া করে না। বিচক্ষণতার অভাব, শারীরিক শক্তি এবং টিকে থাকার ক্ষমতা, দুঃসাহসিক প্রকৃতি প্রভৃতি কারণে কিশোর অপরাধ এবং বিভিন্ন রক্তক্ষয়ী সংঘর্ষে শিশুরা লিপ্ত হয়। এগুলো প্রত্যেকটা একটা কারণ হবে, কিন্তু এই কারণগুলো আমরা একটু পরে দেব। এই কারণগুলো লাস্টের দিকে দেবো। আমরা যদি 14টা পয়েন্ট দিই বা 12টা পয়েন্ট দিই তাহলে এগুলো লাস্টের দিকে দেবো, ঠিক আছে? আমি প্রত্যেকটা পয়েন্ট একটু এক্সপ্লেন করি। কাউকে পরোয়া না করা একটা চিন্তা থাকে, আমি তো এখন বড় হয়ে গেছি, আমি এখন আর কাকে পরোয়া করবো? আমি মা বাবার কোনো কথা শুনবো না, ফ্যামিলির মানুষের কোনো কথা শুনবো না। শারীরিক শক্তি আর টিকে থাকা, যেহেতু শরীরে একটু বল পাচ্ছে, আমি পারবো, ইনশাল্লাহ আমি টিকে থাকতে পারবো, এইরকম চিন্তা ভাবনা। দুঃসাহসিক প্রকৃতি, অ্যাডভেঞ্চার লাইফ অলওয়েজ পছন্দ করে বাচ্চারা, মানে কিশোররা। ওরা তো এখন এই টাইমে একটু অনুকরণ প্রিয় হয়, তো এদের লাইফে অনেক কিছু নতুন নতুন জিনিস হচ্ছে। এদের একটু মানে হয় না যে এই ছেলে এরকম করছে, আমি এর চেয়ে ভালো করতে পারবো, এরকম অ্যাডভেঞ্চার লাইফ, এইরকম কটূক্তি, এইরকম চ্যালেঞ্জিং ব্যাপার স্যাপার চলে আসার কারণে ওরা কিশোর অপরাধের দিকে চলে যাচ্ছে। আমার কথা হচ্ছে, তোমরা চ্যালেঞ্জ নাও, একটু ভালো পড়াশোনার দিকে চ্যালেঞ্জটা নাও, যেটা দিয়ে তুমি লাইফে শাইন করতে পারবা। যেখান থেকে তোমার লাইফের শাইনের এই শব্দটাও চলে যাচ্ছে, সেই দিকে কেন তুমি যাবা? দেখো, এবার পারিবারিক অভাব অনটন 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার মানে দরিদ্রতা বা দারিদ্র 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়া। দারিদ্রতার কারণে চুরি ডাকাতি করে, শিক্ষার সুযোগ, শিক্ষা মানুষের মধ্যে জ্ঞান ঢুকায়, সেই জ্ঞানের অভাব আছে। তারপর যদি দেখি 3 নাম্বার, বাবা মায়ের দায়িত্বহীন আচরণ। ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করতেছে না করতেছে, এগুলো দেখতেছে না। তো এই কারণে হচ্ছে তাদের একটা বেপরোয়া ভাব জন্ম নেয়, যার কারণে তাদের হচ্ছে নিয়ন্ত্রণের অভাব হয়ে যায়। বিশেষ করে শহরের বস্তিতে যারা বসবাস করে তাদের এই সমস্যাটা দেখতে পাচ্ছি আমরা। তারা অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে যায়। 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট। শহরে জীবনের একাকিত্ব 4 নাম্বার পয়েন্ট। বাবা মায়ের কর্মব্যস্ততা 5 নাম্বার পয়েন্ট। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট হবে। ধরো বাবা মা দুইজনেই হচ্ছে ওয়ার্কিং হয়ে গেছে, এখন বাসায় কেউ নাই, বাচ্চাটা একা একা আছে। তো একা একা থাকতে থাকতে সে ফেসবুক আছে, ইউটিউব আছে, ট্যাব আছে হাতে, ফোনে ইন্টারনেট আছে, অনেক কিছুতে সে অনেক কিছু দেখতে পাচ্ছে। এখন সে যদি কোনো একটা খারাপ কাজও করে,
তাকে যে ডাক দিবে বা তাকে যে শাসন করবে, এই তোমার এই কাজটা করা উচিত হয়নি, সেখানে সে তার বাবা মাকে পাচ্ছে না। ফলে বাবা মায়ের কর্মব্যস্ততার কারণে ছেলে মেয়েরা আস্তে আস্তে কিন্তু দূরে সরে যাচ্ছে তাদের কাছ থেকে। এখানে আমি সবার কথা বলবো না, আমি এই কথা বলবো না যে বাবা মায়ের দুইজনেই বাইরে যাওয়া কাজ করা অনুচিত, আমি এটাকে মোটেও সাপোর্ট করব না। আমি এটাকে সাপোর্ট করব, অবশ্যই আমরা মেয়েরা সবই পারি। আমার বিশ্বাস আমরা যদি বাইরেও ম্যানেজ করতে পারি, অবশ্যই আমরা বাসায় ম্যানেজ করতে পারবো। একটা বাচ্চাকে মানুষ করার জন্য বাবা মায়ের দুইজনেরই এখানে কেয়ারফুল থাকা উচিত। বাবা মা দুইজনকে এখানে সচেতন হওয়া উচিত, আমার ছেলে মেয়ে কোথায় কি করতেছে না করতেছে। এখানে অনেক সময় এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, বাবা মা দুইজনই খুবই হয় না রাগী হয়, স্ট্রং হয়। তো এই কারণে বাচ্চারা তাদের ব্যাপারে কোনো কিছু শেয়ার করা থেকে বিরত থাকে। আমি আমার মাকে বলবো বকা দিবে, বাবাকে বলবো মারবে, বাসা থেকে বের করে দিবে, অনেক হুমকি দামকি দিবে, চিল্লা হবে। এইসবগুলোর কারণে তারা যদি একটু ভুল পথেও যায়, সেটা এসে শেয়ার করতে পারে না। এই জন্য বাবা মা দুইজনকে কখনো রাগী হতে হয় না, যে কোনো একজনকে অন্তত সফট থাকতে হয় তাদের ব্যাপারে, যাতে বাচ্চারা ফ্রিতে সেটা শেয়ার করতে পারে। আর বাচ্চাদেরকে একটু শাসন করার জন্য একজন যদি একটু রাগী হয়, তাহলে ভয় দেখানো যাবে যে না তোমার বাবা এটা করবে, তুমি এটা করা যাবে না, তাহলে একটু মেনটেন করতে হয়। বা এটাও হওয়া লাগে না, দুইজনে যদি সফট হয়, বাচ্চার সাথে যদি ওই রকম ভালো কানেকশন থাকে, বাচ্চা কখনো খারাপ রাস্তায় যাবে না। আমার মনে হয় এটা শুধুমাত্র প্রপার একটা গাইডেন্সের অভাবের কারণে বাচ্চারা খারাপের দিকে যাচ্ছে। তারপর নেটওয়ার্কের আকার সংস্কৃতির কথা বলতে এখানে নেটওয়ার্কের কথা বলা হচ্ছে। নেটওয়ার্কের কারণে এটা হচ্ছে, সাথে হচ্ছে পারিবারিক পরিবেশ খারাপ, যে দেখো গঠনমূলক পারিবারিক পরিবেশ সৃষ্টি হয় না দেখে, তারপর ধর্মীয় আর নৈতিক শিক্ষার অভাবের কারণে, চিত্র বিনোদনমূলক কার্যক্রমের অভাবের কারণে, অপসংস্কৃতির প্রয়োগের মাধ্যমে, এই সবগুলোর কারণে তোমার কি হচ্ছে, আরো আছে সহপাঠী, স্কুল, তারপর হচ্ছে নতুন কোনো কিছুর প্রতি আসক্তি, আরো আছে, আরো অনেক কারণ তুমি বানাতে পারবা। এগুলো সবগুলো কারণের মধ্যে দিবা, আর এই কারণগুলোকেই তুমি অপোজিটে নিয়ে যাবা, প্রতিরোধ হয়ে যাবে। তাহলে দেখবো কিশোর অপরাধ দমনের জন্য আমাদের এমসিকিউর জন্য লাগবে, যেহেতু 18 বছরের নিচে সকলেই শিশু, আর 1990 সালে বাংলাদেশ জাতিসংঘ সমর্থন করছে, এটা একটু আগে পড়ছে, এটা দেখা লাগবে না। কিশোর অপরাধের জন্য বাংলাদেশ শিশু আইন 1974 সালে কিশোর অপরাধ দমন বিচারের মূল আইন হিসেবে ধরা হয় 1974 সালে। এমসিকিউর জন্য দেখবো, ঠিক আছে। আর কিশোরদের কোন অপরাধ করলে তাদেরকে সংশোধনাগার আছে তাদের জন্য, যেখানে তাদের ক্যারেক্টারকে সংশোধন করা হয়। এই সংশোধনাগারে গিয়ে তাদেরকে মোটামুটি কিছু নিয়ম কানুন রুলস এর মধ্যে নিয়ে যেতে হয়, ওগুলো শিক্ষা দিয়ে পরবর্তীতে ভালো হলে নিয়ে আসে। তাহলে কিশোর সংশোধনাগার চলে গেছে, ঠিক আছে, কেন্দ্র। এটা এমসিকিউর জন্য পড়বো। 7 থেকে 16 কম বয়সী শিশুরা কিশোর বা কিশোর অপরাধী হিসেবে বিবেচিত। 7 থেকে 16, কত থেকে কত? 7 থেকে 16। এই পেজ আমাদের আর পড়ার দরকার নাই। মাতৃকল্যাণ, এটা থেকে কিছু আসে না, এমসিকিউর জন্য একটা লাইন আছে, এটাই দেখবো, আর কিছু পড়ার দরকার নেই। দেখো আমাদের আগামী 2021 সালের মধ্যে এই হারকে কমিয়ে আনতে হবে। কি হারকে? শিশু আর মাতৃমৃত্যুর হার কমিয়ে আনতে হবে। এটা এটা না পড়লেও চলবে, এটা না পড়লেও চলবে। স্বাস্থ্য আমাদের একটা মানবাধিকার। আমাদের গ্রামে এখন আমরা দেখতে পাচ্ছি মাতৃত্বকালীন সময়ে শিশু আর মা দুজনেরই মৃত্যুর হার এখন অনেক বেশি, কারণ প্রয়োজনীয় পুষ্টি নেয় না, তাদের সঠিক জ্ঞানের অভাবের কারণে, আরো বিভিন্ন কারণ আছে। এটা জাস্ট একবার নিজেরা রিডিং পড়বা, পরিচর্যা পায় না, কেয়ার পায় না, এইসব কারণে। এটা আর কিছু পড়ার দরকার নেই, জাস্ট একবার রিডিং পড়বা। আপু তোমাদের সবকিছু পড়ায় না কিন্তু, ঠিক আছে। এখান থেকে অনেক এমসিকিউ কোশ্চেন আসবে। এইচআইভি এইডস তোমরা বায়োলজিতে পড়ছো, এইচআইভি আর এইডস সেম জিনিসগুলো তোমরা এখানে দিয়ে দিবা, হয়ে যাবে। এইচআইভি হচ্ছে একটা ভাইরাস, আর এইচআইভির ফুল মিনিং লাগবে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ইমিউনো ওয়ার্ডটা এইভাবে থাকে, তোমাদের এইখানে ঝামেলা হয়ে যায়। দেখো ইমিউনো, এই ওয়ার্ডটা এইভাবে দেওয়া আছে, ভুল করবা না, ভুল করবা না। ই দিবা না, ই দিলে ভুল হয়ে যাবে। এই বানানটা ভুল করবা না, ই দিলে কিন্তু ভুল হয়ে যাবে। সাধারণত এই সুপ্তিকাল 6 থেকে 7 মাস। এই সুপ্তিকাল কত? 6 থেকে 7 মাস।
এইচআইভি ভাইরাস হচ্ছে আমাদের বডিতে ধরো প্রবেশ করলো, প্রবেশ করার পর 6 থেকে 7 মাস এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের ডাব্লিউবিসি CD4 সেলকে অ্যাটাক করে, এরপরে CD8 সেলকে অ্যাটাক করে, এরপরে CD4 সেলকে অ্যাটাক করে, তারপরে গিয়ে আস্তে আস্তে সবগুলো ডাব্লিউবিসি সেলকে নষ্ট করে দেয়। আর সরকার মানে সব ডাব্লিউবিসি সেল যখন নষ্ট করে দিবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হব, তারপরে গিয়ে আমরা বুঝবো আমাদের এইডস হয়েছে। এটাই এইডস এর ধারণা। দেখো এইচআইভি তো বুঝাইলাম এইচআইভি কি, এখন আমরা যেটা দেখবো এইডস এর পূর্ণরূপ। এইডস এর পূর্ণরূপ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এখানে ইমিউনোতে NO দেওয়া আছে আর এখানে NE দেওয়া আছে, এই দুইটার মধ্যে ঝামেলা পাকা বানা। এখানে NO দেওয়া আছে, এখানে NE দেওয়া আছে, ঠিক আছে? NO এইচআইভি তে আর এখানে হচ্ছে NE ইমিউনি, ঠিক আছে? এইচআইভি সংক্রমণের সর্বশেষ পর্যায়ে হলো এইডস। এইচআইভি সংক্রমণের সর্বশেষ পর্যায়ে হচ্ছে এইডস। একেবারে যখন তুমি মানে এটা এক পর্যায়ে, পর্যায় 2, পর্যায় 3 এইভাবে করে আগাতে আগাতে একেবারে লাস্ট পর্যায়ে গিয়ে আমরা তখন দেখতে পাচ্ছি শেষে চলে গেছে। আর এই এইডস এর কারণটা দেখো, এইডস কোনো ছোঁয়াচে রোগ নয়, এটা ক্ষয়ের জন্য আসে। এইডস কোনো ছোঁয়াচে রোগ নয়। এইডস কি ছোঁয়াচে রোগ? এমসিকিউ তো আসতে পারে, ক্ষয়ের জন্য আসতে পারে, ব্যাখ্যা করতে হবে। এইডস কোনো ছোঁয়াচে রোগ নয়, ব্যাখ্যা করো। এইডস এর কারণ আমরা পড়বো। এইডস এর অনেক কারণ আছে, তোমরা একবার নিজেরা, আচ্ছা আমি দেখাই দিই। এইডস এর কারণে বিভিন্ন ভাবে দেখো, যদি এইচআইভি ভাইরাস দিয়ে আক্রান্ত হয় তখন আক্রান্ত হইতে পারে এইডস। তারপর হচ্ছে নারী পুরুষের অবাধ মেলামেশার কারণেও হইতে পারে, এটা 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার কারণ হচ্ছে এই ভাইরাস যুক্ত সিরিঞ্জ সুচ অপারেশনে জীবাণুমুক্ত না করে তুমি যদি ব্যবহার করো, 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হচ্ছে আক্রান্ত মায়ের গর্ভে সন্তান জন্ম নিলে, মানে মা যদি আক্রান্ত হয়, মায়ের দুধের মাধ্যমে যখন সন্তান সে দুধ পান করবে তখন তার মাধ্যমেও হইতে পারে। সাথে আরো কোনো ব্যক্তির সুস্থ ব্যক্তি যদি এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত কোনো রোগের মানে রোগীর রক্ত নেই তখন হইতে পারে, এটা 5 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে আক্রান্ত ব্যক্তির নাক, ওই যে হয় না নাক কান ফোটায়, এগুলো যদি যন্ত্রপাতি দিয়ে তুমি যদি করো তাহলে এটা হচ্ছে 6 নাম্বার পয়েন্ট। আক্রান্ত ব্যক্তি তুমি যদি অঙ্গ নাও, লিভার কিডনি ট্রান্সপ্ল্যান্টের সময় যদি অঙ্গ নাও তাহলে তোমার এটা দিয়ে আক্রান্ত হতে পারো। সাথে দেখো এমসিকিউর জন্য কতগুলো 6টা 7টা পয়েন্ট আছে, সাথে তোমার অনেক বেশি রক্তক্ষরণ হলেও এটা হতে পারে, ঠিক আছে? ওকে, তারপরে আমরা যদি বলবো এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির ওজন 2 থেকে 11, দেখো 2 মাসের মধ্যে শতকরা 11 ভাগের বেশি কমে যায়, মানে শুকনা মেরমেরা হয়ে যায়। অ্যাজমার পেশেন্ট যদি তোমরা দেখে থাকো যে গায়ের হাড্ডির মধ্যে, বোনসের মধ্যে গায়ের চামড়াগুলো লেগে থাকবে, বাড়িতে কোনো মাংস পাবা না, মানে কোনো পাবা না, মাসল পাবা না, একেবারে চামড়া, মানে তুমি ওর বোনস গুনতে পারবে, 1 2 3 4 5 6 এরকম করে বোনস গুনতে পারবে, ঠিক আছে? তারপর আমরা আর কি পড়বো, এটা মূলত দেখো সার্বক্ষণিক জ্বর ডায়রিয়া লেগে থাকে, আমাদের কারণ পড়তে হবে, লক্ষণগুলো খুবই কম আসে, এমসিকিউর জন্য দেখবো। 1 মাসের বেশি সময় ধরে ক্রমাগত কাশি হয়, শ্বাসতন্ত্রে সংক্রমণ হয়, সব জায়গায় সমস্যা হয়, তার সব জায়গায় সমস্যা হয়, কোনো জায়গায় সমস্যা বাদ থাকে না। আর এবার আমরা পড়বো এইডস আক্রান্ত ব্যক্তির থালা বাসন কাপ এগুলো ব্যবহার করলে এইডস ছড়ায় না। তাছাড়া আক্রান্ত ব্যক্তির সাথে হাত, যে হ্যান্ডশেক করলে, কোলাকুলি করলে, সেবা শুশ্রূষা করলেও এই রোগ ছড়ায় না। অনেকে ভাবে কি জানো, ধরো তোমার বন্ধু রাশিদের হচ্ছে এইডস, কোলাকুলি করতে গেছো, হ্যান্ডশেক করতে গেছো, তাহলে তোমার হয়ে যাবে, এটা ভুল ধারণা। কাশলেও জীবাণুর মাধ্যমে ছড়াবে না, মানে এটা তোমার ব্লাডে যেতে হবে, এটা ব্লাডের মাধ্যমে ছড়াবে। এটা কোথার মাধ্যমে ছড়াবে? এইটা তোমার ব্লাডের মাধ্যমে ছড়াবে, বা মায়ের দুধ পালন করলে তারপরে গিয়ে ছড়াবে, ঠিক আছে? তো হ্যান্ডশেক করো, তার কাপে তুমি চা খাও, কিছু হবে না, কিচ্ছু হবে না। তারপরে জায়গা, চলো জায়গা, হ্যাঁ। বাংলাদেশ এইচআইভির পরিস্থিতি, এখান থেকে কিছু এমসিকিউর কোশ্চেন আসে, এই পার্টটা থেকে কিছু এমসিকিউর কোশ্চেন আসে, যাদের বোরিং লাগে তাদের পড়ার দরকার নাই, যারা চাও যে আমরা 30টা এমসিকিউ কমন ফালাবো তাহলে তারা একটু পড়তে পারবে।
এখন পর্যন্ত আপু এইডস এর প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কার করতে না পারা। এরপর আমি আর কমেন্টটা দেখতে পাই নাই, দেখি কি লিখছে, পাবো কমেন্টটা? বাংলাদেশ ওকে, কমেন্টটা না পারার কারণ কি? আচ্ছা, না পারার কারণটা হচ্ছে বেসিক্যালি আমরা না পারার মেইন কারণটা আমি বলি, এটা কি, এটা হচ্ছে একটা ভাইরাস, করোনা ভাইরাস। যেরকম আমরা ভ্যাকসিন আবিষ্কার করতে পেরেছি, কিন্তু আমরা জানি এরপরে হচ্ছে করোনা ভাইরাস আবারও তার জিনোম চেঞ্জ করেছে, ফলে পরবর্তীতে যদি করোনা ভাইরাস আবারও আক্রমণ করে আবারও নতুন কোনো ভ্যাকসিন বানাতে হবে। এটা কারণ হচ্ছে ভাইরাস জিনিসটা এরকম, সে তার জিন চেঞ্জ করে, সংক্রমণের জন্য তাদের প্যাটার্নটা চেঞ্জ করে ফেলে। মানে ধরো ও আমার বাড়িতে একবার প্রবেশ করছে, যখন আমার বাড়িতে অ্যান্টিবডি হওয়া শুরু করলো, এটা তো প্রাকৃতিক ভাবে তৈরি হয়, আর তারপরে গিয়ে যখন দেখতেছে সে আমার বাড়িকে আবার অ্যাটাক করতে পারতেছে না, তারপরে সে নিজের জিন সিকোয়েন্সটা চেঞ্জ করে ফেলে, আবার নতুন ভাবে অ্যাটাক করে, তখন দেখতেছে আবারও আমার বাড়িতে অ্যান্টিবডি তৈরি হয়ে গেল, আবার নতুন ভাবে অ্যাটাক করে। এরকম সে কন্টিনিউয়াস জিন পরিবর্তন করতে পারে। আর এইভাবে কন্টিনিউয়াস যেহেতু জিন পরিবর্তন করতে পারে, এই জন্য এইভাবে মানে একটা স্পেসিফিক ভাবে টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব হয় নাই। ওকে, তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি দেখছি আমরা দেখতে পাচ্ছি কিছু এমসিকিউর জন্য আমি তোমাদেরকে একটু দেখাই দেই। হ্যাঁ, বাংলাদেশে এটা বিশেষ করে আসে। 1981 সালে প্রথম এইচআইভি সংক্রমিত ব্যক্তি ধরা পড়ে। কত সালে? 1981 সালে। কত সালে? 1981 সালে। আর বাংলাদেশ বা আমাদের দেশে 1989 সালে, তার ঠিক 8 বছর পরে গিয়ে ধরা পড়ে। ওকে, তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো ভারতে এইডস এর সংখ্যা কত বেশি, ভারতে এইডস এর সংখ্যা কত বেশি, আর বাংলাদেশে ছিল 9 জন। কত সালে এটা? 1995 সালে। 1995 সালে আমরা দেখতে পাচ্ছি ভারতের সংখ্যা ছিল 1036 আর বাংলাদেশে ছিল মাত্র 9 জন। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা 2002 সালে দেখো 1 ডিসেম্বর 2002 সালে এইডস দিবস হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় এইডস বা এসটিডি কার্যক্রমিক পরিসংখ্যান উত্থাপন করেন। এমসিকিউর কোশ্চেন, এইডস দিবস কবে? 1 ডিসেম্বর। ঠিক আছে, 1 ডিসেম্বর এইডস দিবস। ওকে, 2002 সালে এটা হয়েছিল। এসটিডির ফুল মিনিং আসে, এসটিডির ফুল মিনিং আসে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এসটিডির ফুল মিনিং আসে, একটু পড়বা, ঠিক আছে, যৌন মিলনের মাধ্যমে যে রোগটা ছড়ায় সেটাকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বলা হয়। ওকে, এরপরে আমরা যেটা দেখব 2002 সালে ছিল, দেখো এই পরিসংখ্যানে 2001 সালে দাঁড়ায় ছিল এইচআইভি ভাইরাসের সংখ্যা 188 থাকলো, 2002 সালে দাঁড়ায় 248। দেখছো কত সংখ্যা বাড়ছে। এর পরবর্তীতে গিয়ে 2010 সালে এইচআইভি সংখ্যা হয়ে গেছে 2088। এই এমসিকিউর জন্য এই পার্টটা একটু দেখতে হবে আর কি, কত সালে কতজন হয়। 2010 সালে গিয়ে এইচআইভি আক্রান্ত মানুষের সংখ্যা হয়ে গেছে 2088। ঠিক আছে, এগুলো দেখবা, 10%টা একটু দেখবা। এই পার্টটা থেকে কয়েকটা এমসিকিউ একটু পড়বা, তাহলে হবে। ওকে, দেখো যত যৌনকর্মী আছে তার মধ্যে 6% যৌনকর্মী এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং 52% আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। 52% আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। এতগুলো পড়ার দরকার নেই, তোমার বইয়ে দাগায় তুমি রংধনু করছো, এত রংধনু করার দরকার নাই, কয়েকটা পড়বে। বিশেষ করে একটা তোমাদের সহজ সাজেশন দেই, টেস্ট পেপারে বা বোর্ড গাইড যাতে থাকবে তাদের এই পার্টটা, আমাদের তো পার্ট পার্ট করে দেওয়া থাকে এমসিকিউ, যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ গুলো একটু দেখবা, তাইলে হয়ে যাবে। এইডস এর প্রভাব, এইডস এর প্রভাবের কথা বললে, এইডস এর ফলে আমাদের রোগী অসুস্থ হয়ে যায়, কর্মক্ষম হয়ে যায়, এগুলো আর লাগবে না। ওজন কমে যায়, এগুলো লাগবে না। এইডস প্রতিরোধের উপায়, আমরা কি প্রতিরোধের উপায় শিখবো? কি বলছিলাম, প্রতিরোধের উপায় আমরা শিখবো না। আমরা কি শিখবো? আমরা শিখবো হচ্ছে কারণ পড়েছি অনেকগুলো, কারণগুলোকে না করলে প্রতিরোধ হয়ে যাবে। কারণকে না করবো, আমি প্রতিরোধ করবো না, আমি প্রতিরোধ করবো না।
এখন তোমরা যদি মনে করো তোমাদের অনেক টাইম, তোমরা পড়তে পারো, ওয়েলকাম। কিন্তু আমি কারণ পড়ছি, আমি পরীক্ষার হলে আমি প্রতিরোধ থেকে লিখে দিয়ে আসবো। এখন তোমরা যদি চাও তাহলে লিখতে পারো। এইডস এর কোনো প্রতিষেধক নাই, মৃত্যু এর একমাত্র পরিণাম। ঠিক আছে? এইডস এ আক্রান্ত ব্যক্তির প্রতি আমাদের করণীয় কি? আক্রান্ত ব্যক্তির প্রতি আমাদের করণীয় হচ্ছে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এই মেথডে আমরা আগাবো। পাপীকে নয় মানে অসুস্থ ব্যক্তিকে, অসুস্থতা আমরা হচ্ছে ঘৃণা করতে পারি, মানে জিনিসটা হচ্ছে অসুস্থতা না হয় তার জন্য আমরা প্রতিরোধ করতে পারি, ব্যবস্থা নিতে পারি, কিন্তু অসুস্থ ব্যক্তিকে আমরা ঘৃণা করব না। অসুস্থ ব্যক্তির প্রতি সাহায্যের হাত বাড়াবো, যেহেতু সে জানে কয়েকদিন পর সে মারাই যাবে। তাহলে আমরা কেন তাকে, অসুস্থ মানুষকে নেগলেক্ট করে আমরা কেন তার থেকে পাপ কামাবো? এছাড়া আমরা অসুস্থ ব্যক্তিকে সেবা করি, শুশ্রূষা করি, তাহলে কিন্তু আমরা একটা পজিটিভ ভাইবে থাকবো, আমাদের অনেকটা হেল্প হবে। ঠিক আছে? তাহলে আমরা দেখবো এটা শেষ। এরপরে সড়ক দুর্ঘটনা, এটাও 100%। কোনো বোর্ডে যদি সিকিউ না আসে তাহলে এমসিকিউ আসবেই, মাস্ট। কোনো বোর্ডে সিকিউ না আসলে এমসিকিউ আসবে। কিশোর অপরাধ আর সড়ক দুর্ঘটনা এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, টপিক 100%। সড়ক দুর্ঘটনার দেখো, আমি তোমাকে এখানে অনেকগুলো কথা দেওয়া আছে সড়ক দুর্ঘটনা নিয়ে, এতগুলো না পড়লে চলবে, তোমাদের পার্সেন্টেজ এত পড়ে লাভ নেই। সড়ক দুর্ঘটনা পড়ে কি করবা? সড়ক দুর্ঘটনা কারণ দেওয়া আছে না, কারণটা বাদ দেই, সড়ক দুর্ঘটনার প্রভাবটা বাদ দেই, একটু দাঁড়াও। দেখো একটা জিনিস তোমাদেরকে দেখায়, এখান থেকে সড়ক দুর্ঘটনা আসবে। সড়ক দুর্ঘটনা হয় কারণ আসে নয়তো প্রতিরোধ আসে। কিভাবে করা যায়? হয় কারণ নয়তো প্রতিরোধ। আর এক্সট্রা পড়ে আমাদের মাথা নষ্ট আমরা করবো না। তাহলে আমরা সড়ক দুর্ঘটনা মুক্ত রাখার জন্য পদক্ষেপ পড়বো। আমি তোমাদের বলছি পদক্ষেপ পড়লে আমরা কারণ বানাইতে পারবো, তাই না? এটা আমরা 100% করে পড়বো। এখানে সুন্দর করে অনেকগুলো দিচ্ছে, দেখো অনেকগুলো দিচ্ছে, দেখছো? এই যে দেখো অনেকগুলো দিচ্ছে, 3 পেজ, আমার এখানে 3 পেজ হয়ে গেল। তাহলে অবশ্যই তুমি এখান থেকে কারণ পাবা। আমি 2-1টা বলে আর কারণ বলি। দেখো, চালক নিয়োগের জন্য উপযুক্ত শিক্ষার প্রশিক্ষণ সহ যোগ্যতা নির্ধারণ পূর্ব নিয়োগ করা, এটা হচ্ছে প্রতিরোধ। তাহলে আমরা কারণ হয় কি, শিক্ষা বা প্রশিক্ষণবিহীন চালক নিযুক্ত করলে সড়ক দুর্ঘটনা হইতে পারে। উপযুক্ত শিক্ষার অভাবে বা ট্রেনিং এর অভাবে তোমার কি হইতে পারে? সড়ক দুর্ঘটনা হইতে পারে। তারপর দেখো, গাড়ির চালককে ট্রাফিক আইন মেনে এবং নিয়ম শৃঙ্খলা মেনে গাড়ি চালাতে উদ্বুদ্ধ করতে হবে। তাহলে ট্রাফিক আইন না মানার কারণে তোমার দুর্ঘটনা হয়। সাইড সিগন্যাল গতি মেনে সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে, এগুলো না মানলে দুর্ঘটনা হবে। আর একটা বলবো, দেখো তাহলে ঝুঁকিপূর্ণ রাস্তা, কালভার্ট, ব্রিজ সংস্কার, পুনর্নির্মাণ করে সড়ক নিরাপদ করার পদক্ষেপ গ্রহণ। তার মানে আমাদের ঝুঁকিপূর্ণ রাস্তা, ব্রিজের কারণে আমাদের কি হইতে পারে? দুর্ঘটনা হইতে পারে। আর এগুলোকে যদি আমি মেরামত করি তাহলে আমাদের পদক্ষেপ হয়ে গেছে। তাহলে না এইগুলো আমি আর পড়াইলাম না, তোমরা সুন্দর করে একটু পড়ে নিবে। আমার মনে হয় তোমরা ইনশাআল্লাহ পারবা, তাই না? সবাই বলো আলহামদুলিল্লাহ পারবো, বলো বলো বলো, পারবো আপু, পারবো। ওকে, কিশোর অপরাধ চলে গেছে। এবার আসো জঙ্গিবাদ। জঙ্গিবাদ এখান থেকে এমসিকিউর একটা কোশ্চেন আসে। জঙ্গিবাদ শব্দটি ইংরেজি মিলিটেন্ট এবং ল্যাটিন মিলিটার শব্দ থেকে এসেছে। এমসিকিউ শব্দ আসবে। মিলিটেন্ট কোন ভাষার শব্দ? ইংরেজি। মিলিটার কোন ভাষার শব্দ? ল্যাটিন। জঙ্গিবাদ এই শব্দটা কোন শব্দ থেকে আসছে? মিলিটার শব্দ থেকে আসছে বা মিলিটেন্ট শব্দ থেকে আসছে। এটা কয়ের জন্য আসবে? এমসিকিউর জন্য আসবে। ওকে, মিলিটার অর্থ সৈনিক হিসেবে। দেখো আমরা জানি মিলিটারি হচ্ছে সৈনিক, তো ওরাও সৈনিক, কিন্তু ওরা হচ্ছে সমাজের বিরুদ্ধে সৈনিক আর কি, সমাজের বিরুদ্ধে সৈনিক হিসেবে কাজ করে। আর জঙ্গিবাদ জিনিসটা কি? জঙ্গিবাদের প্রভাবটা বেশি আসে। জঙ্গিবাদের কারণ বা অন্য কিছু চাইতে জঙ্গিবাদ প্রভাবটা বেশি আসে। আমি একবার মুখে বলে দেই তাহলে হবে। দেখো কারণ দেওয়া আছে, এখানে দেওয়া আছে কারণ এগুলো খুবই কম আসে। জঙ্গিবাদে প্রভাব আর প্রতিরোধটা বেশি আসে। জঙ্গিবাদের কারণ যদি চাই, কিশোর অপরাধের কারণ, জঙ্গিবাদের কারণ দিয়ে দিবা, সামাজিক নৈরাজ্যের কারণ, এগুলো সব মিলায়া তুমি কারণগুলো দিয়ে দিবা। আবার এক্সট্রা করে পড়ার আমার কোনো দরকার নাই।
তোমাদেরও কোনো দরকার নেই। কি বলছি, আবারও বলছি, জঙ্গিবাদ যদি আসে, জঙ্গিবাদের কারণ যদি চাই, আমরা কিশোর অপরাধ আর সামাজিক নৈরাজ্যের কারণ মিক্স করে দিয়ে দেব। ঠিক আছে? জঙ্গিবাদের প্রভাব কি? জঙ্গিবাদের ফলে ধরো আমরা দেখতে পারছিলাম আর্টিসানের ওখানে গিয়ে আমাদের কি হয়েছিল, নিজে গায়ের মধ্যে হচ্ছে ধরো বোম টম নিয়ে গিয়ে ব্লাস্ট করে দিচ্ছে, এরকমও হচ্ছে। এটা সব জায়গায়, অনেক জায়গায় কিন্তু হতে দেখা যাচ্ছে। ধরো একটা মিছিল হচ্ছে, মাহফিল হচ্ছে, বা অন্য কোনো প্রোগ্রাম হচ্ছে, সেখানে গিয়ে তোমার অনেকে হচ্ছে ওই যে আত্মত্যাগের মতন গায়ের মধ্যে বোম বেঁধে নিয়ে সোজা চলে যাচ্ছে এবং ওখানে গিয়ে মারা যাচ্ছে, অনেক মানুষ নিয়ে মরে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, দেশে একটা আতঙ্ক তৈরি হচ্ছে, একটা যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই যে যুব সমাজ হচ্ছে জাতির ভবিষ্যৎ, সেই জাতির ভবিষ্যৎ আর থাকছে না। তারপর আমরা আর কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এটার কারণে মানুষ রাস্তায় চলাচল করতে পারতেছে না, ছেলে মেয়েরা কি করবে না করবে এগুলো বুঝতে পারতেছে না। তাহলে এই যে প্রবলেম গুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জঙ্গিবাদের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমরা পারবো? বলো জঙ্গিবাদ। ঠিক আছে, জঙ্গিবাদ। এবার আসে দুর্নীতি। আমাদের সমাজ দুর্নীতি থেকে সিকিউ আসতে পারে, দুর্নীতি থেকে সিকিউ আসতে পারে। দুর্নীতির কারণ আর হচ্ছে দুর্নীতির কারণ আর দুর্নীতির ফলে কি হচ্ছে। দুর্নীতির কারণ তো একেবারে আমি কি বলবো, দুর্নীতির কারণ তুমি আমি আমরা সবাই হচ্ছে দুর্নীতির একটা ভুক্তভোগী। দুর্নীতি মানুষ হচ্ছে কেন দুর্নীতিতে যাচ্ছে, দুর্নীতিতে যাচ্ছে ঘুষ, স্বজনপ্রীতি, আমার ছেলেকে এই জায়গায় টিকাইতে হবে, ওই জন্য টাকা দেওয়া লাগবে। তারপর হচ্ছে বল প্রয়োগ, ভয় দেখায়, আমার ক্ষমতা আছে, আমি ওনাদেরকে ভয় দেখাবো এবং আমার ছেলেকে এই জায়গায় চান্স পাওয়াবো। প্রভাব খাটানো, ব্যক্তি বিশেষকে সুবিধা দেওয়া, এসবগুলোর কারণে হচ্ছে দুর্নীতি হয়। দুর্নীতি কেন হচ্ছে? দুর্নীতির সঙ্গে যুক্ত পেশা, ক্ষমতা, উচ্চ পদবি পাওয়ার জন্য, নিজের স্বার্থের জন্য, নগদ অর্থের জন্য, বস্তু সামগ্রীর জন্য, এগুলো হচ্ছে দুর্নীতি পায়। মানে দুর্নীতিতে আমি যদি ওনার ছেলেকে একটু চান্স পাওয়াই দেয় ভালো একটা জায়গায়, এর বিনিময়ে মোটা অঙ্ক পাবো, ভালো সামগ্রী পাবো, বাড়ি ঘর পাবো, দেশের বাইরে টাকা আসবে, আমার অনেক কিছু আসবে, আমি ক্ষমতা পাচ্ছি, উচ্চ পদে আসীন হইতে পারবো, এইসবগুলোর কারণে দুর্নীতি হচ্ছে। বা বর্তমানে মানুষের যে উচ্চাকাঙ্ক্ষী যে জীবনযাপন, যে বিলাস, সেটা হচ্ছে যে একজনে লিখছে জিহাদ হোসেন, দুর্নীতি সমান সমান উন্নয়ন। হ্যাঁ, যে যত দুর্নীতি করবে সে তত উন্নতি শিখরে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে তুমি দুর্নীতি কাদেরকে নিয়ে করতেছো? যারা গরিব, যাদের ক্ষমতা নাই, যাদের অর্থ নাই, যারা মানে দিন আনতে পান্থা ফুরায় ওইরকম টাইপের অবস্থা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে তুমি দুর্নীতি করতেছো। এই দুর্নীতির কারণে তাদের ক্ষতি হচ্ছে। এই রকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? বর্তমান সমাজে দিন দিন দুর্নীতি কত একটা খারাপ সিচুয়েশনের দিকে যাচ্ছে, দুর্নীতিতে দিন দিন বেড়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমি তুমি ঠিকভাবে বাঁচতে পারতেছি না, আমি তুমি ঠিকভাবে খাইতে পারতেছি না, দিন দিন দ্রব্য সামগ্রীর জিনিসগুলো বেড়ে যাচ্ছে, ইচ্ছাকৃত ভাবে মজুত করে রাখতেছে সামগ্রী, আর বাজারে বলতেছে পণ্য নাই। তাহলে কি করতেছে, পণ্য সামগ্রীর দাম বাড়িয়ে দিচ্ছে মজুতদাররা। এটাও তো এক ধরনের দুর্নীতি, তাই না? ওকে, সো আমরা দুর্নীতি পারবো, তাই না? দুর্নীতির কারণ তো আমরা ওখানে দিয়েই দিছি, যে দেখো বকশিস, অফিসের ফাইলটাকে বন্দি করে রাখতেছে, 1000 টাকা দেন ফাইল ছাড়বো, এটা হচ্ছে ছোটখাটো দুর্নীতি। আর 1 কোটি টাকা দেন ফাইল ছাড়বো, এটা হচ্ছে বড় ধরনের দুর্নীতি। তারপর আচ্ছা, আমি এগুলো বললাম, আমরা যদি ধরে নিয়ে যাই, আমি কিন্তু খারাপ কিছু বলতেছি না, সব বইয়ের পড়া বলতেছি। অফিসের প্রধান বা শাখা প্রধান দুর্নীতিবাজ হলে ওই দুর্নীতি শাখার মধ্যে আস্তে আস্তে দুর্নীতি কিন্তু ছড়াই যাচ্ছে, তাই না? তাহলে এই দুর্নীতির কারণে আমাদের জীবন, দেখো যারা বৈধভাবে টাকা ইনকাম করে তারা হচ্ছে তারা হচ্ছে সবচেয়ে কঠোর জীবন যাপন করে। কারণ তারা ভবিষ্যতে কি করবে না করবে এগুলো নিয়ে খুবই একটা ঝামেলাপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে আছে। এই দুর্নীতি যারা করতে পারে না তারা হচ্ছে ওই যে দুধান্তে পান্তা ফুরে এরকম ভাবে খাওয়া দাওয়া করে আর কি। তাহলে আমরা পারবো? বলো তো, দুর্নীতি পারবো? দুর্নীতির প্রভাবটা পারবো? একটা রিডিং পড়লে দুর্নীতির প্রভাবে কি হচ্ছে এটা একটু পারবো? দুর্নীতির প্রভাব, এই দুর্নীতি আমি যদি অপরাধ মুক্ত করতে চাই,
ইনশাল্লাহ সবাই বলছে পারবো, পারবো আপু। ওকে, কথা হচ্ছে দুর্নীতি আমরা কিভাবে রোধ করতে পারবো। আমরা যদি সবাই সচেতন হই, আমরা যদি সবাই সচেতন হই, ধরো আমরা টাকা পয়সার প্রতি যদি লোভী না হয়, আমাদের সবার যদি সৎ ইচ্ছা থাকে, আমরা যদি টাকা পয়সার কাছে না হারি, আমাদের যদি আইনের ব্যবস্থাটা অনেক বেশি কঠোর হয়, ধরো দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তিকে সাহায্য করতে পারি, বা দুর্নীতি যাতে না হয় জন্য সবাইকে শাস্তি দেওয়া লাগবে, আইন সবার জন্য সমান হবে, আইনের কঠোর প্রয়োগ এবং সচেতনতা পারবে আমাদের এখানে দুর্নীতি থেকে রক্ষা করতে। আর এছাড়া সম্ভব না। আর সেটা যদি আমাদের দেশের সব মানুষ সচেতন হয় তাহলে পারবে, আদারওয়াইজ পারবে না। এটা পরে পরে আসতেছে, আগে সিকেও সলভ করে নে। চলো এমসিকিউ সলভ করবো। চলো সম্পদকে, হ্যাঁ এটা কি আসছে, আচ্ছা এখান থেকে, হ্যাঁ বাংলাদেশের মাত্রাতিরিক্ত সড়ক দুর্ঘটনার কারণ কি? লুকিং লাইক জাস্ট ওয়াটার। বাহ, বাংলাদেশের মাত্রাতিরিক্ত সড়ক দুর্ঘটনার কারণ কি? ট্রাফিক আইন মেনে চললে তো আর হইতো না, তার মানে এটা হবে না। প্রশিক্ষণ প্রাপ্ত চালকের অভাব, ইয়েস। রাস্তার আইন অমান্য করা, 2 আর 3, 2 আর 3, 2 আর 3। ওকে, এইডস কেন হয়? সংক্রমিত ব্যক্তি চোখের পানি স্পর্শ করলে, আমরা জানি এটা করলে হয় না। এইডস আক্রান্ত ভাইরাস, এইচআইভি ভাইরাসে আক্রমণ করলে এটা হওয়ার পসিবিলিটি আছে, বাকি দুইটা দেখি। সংক্রমিত ব্যক্তি থালা বাসন ব্যবহার করলে হবে না। আক্রান্ত ব্যক্তির সাথে আলিঙ্গন করলে তাও হবে না, তার মানে এটার মাধ্যমে হয়। মিলিটেন্ট শব্দটি কোন ভাষা থেকে আসছে? মিলিটেন্ট আসছে ইংরেজি ভাষা থেকে। মিলিটেন্ট আসছে ইংরেজি ভাষা থেকে। মিলিটার অর্থ হচ্ছে ল্যাটিন। এইচআইভি সুপ্তিকাল আমরা পড়লাম 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস এইচআইভি সুপ্তিকাল। কোন সালে বাংলাদেশ সরকার মাতৃত্বকালীন ছুটি 6 মাস ঘোষণা করে? 2011 সালে। 2011 সালে 6 মাস মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করে, ঠিক আছে। এইডস এর পূর্ণরূপ কি? বলো, এইডস এর পূর্ণরূপ কি? অ্যাকোয়ার্ড ইনফেকশন, এটা হচ্ছে না, এটাও হচ্ছে না, এটা হয়তো, কিন্তু এখানে ডেঞ্জারাস দিয়ে দিছে, তার মানে বানান আমাকে আর দেখা লাগতেছে না, যেভাবে আমি বলতে পারতেছি এটা হবে। বানান নিয়ে আর কনফিউশন হচ্ছে না। বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী কোন কিশোর শ্রমিককে দিয়ে কাজ করানো যাবে না, মানে কোন সময়? বলো, কোন সময় কাজ করানো যাবে না? সন্ধ্যা 7টা থেকে ভোর 7টা। বাংলাদেশের মাত্রাতিরিক্ত সড়ক দুর্ঘটনার কারণ কি? বলো তো দেখি, বাংলাদেশের মাত্রাতিরিক্ত সড়ক দুর্ঘটনার কারণ কি? বাংলাদেশের মাত্রাতিরিক্ত সড়ক দুর্ঘটনার কারণ কি দেখি, বলো। বাংলাদেশের মাত্রাতিরিক্ত সড়ক দুর্ঘটনার কারণ, এটা তো হবে না, এটা এটা 2 আর 3, এটা তাহলে 2 বার আসছে। ওকে, এবার এটা বলো। সড়ক দুর্ঘটনা বলছিলাম অনেকবার আসে, অনেকবার। সড়ক আইন দেখো, এটা সবগুলো 20 সালে অনেকবার আসছে। সড়ক আইন অমান্য করা, ওকে। ত্রুটিযুক্ত যানবাহন, হ্যাঁ। ড্রাইভার অ্যালকোহল গ্রহণ, 3টাই হবে এখানে, 3টাই হবে। সড়ক দুর্ঘটনার কারণ কি? যাত্রীদের অসচেতনতা, তারপর দেখো ফিটনেস বিহীন গাড়ি, ড্রাইভারদের ওভারটেকিং মনোভাব। অবশ্যই যাত্রীদের অসচেতনতা তৈরির কারণে হইতে পারে না। যাত্রীরা সচেতন হইলে কি হয়? এখানে কি যাত্রীদের কাজ আছে? বলো, যাত্রীদের কাজ আছে? নাই। কার কাজ? ট্রাফিকের। আর কার কাজ? আর হচ্ছে তোমার যে যানবাহন চালাবে, ড্রাইভার। 2 আর 3, 2 আর 3, 2 আর 3। যাত্রীদের নিয়ে তো কোনো কাজ নাই। চালক আর মালিকের দুর্বলতা, ওকে। ট্রাফিক পুলিশের দুর্বলতা, রাস্তা ও গাড়ির দুর্বলতা, 3টাই হবে এখানে, 3টাই হবে। জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব হয় ব্যাপক সামাজিক আন্দোলন তোলার মাধ্যমে, যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে, ধর্ম
এটা যুদ্ধ নিয়ে প্রশিক্ষণ নিয়ে আমি কি করব? আমি কি আবার যুদ্ধ করব? আমার হচ্ছে এটা ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান প্রদান করতে হবে, কারণ আমরা ধর্ম নিয়ে কম জানে, এই জন্য ধর্মীয় ভাবে উস্কানিমূলক কথা বলে তাদেরকে দিয়ে কি কাজ করাই, তাদেরকে দিয়ে হচ্ছে বাকি কাজ করাচ্ছে। ঠিক আছে, তো আমার এখানে 1 আর 3, 1 আর 3 হবে। সামাজিক নৈরাজ্য সৃষ্টির জন্য দায়ী কোনটি? সংস্কৃতি পরিপন্থী কর্মকাণ্ড, অপসংস্কৃতির অনুপ্রবেশ, রাজনৈতিক অস্থিরতা। তিনটাই হবে। দুর্নীতি উচ্ছেদ করা সম্ভব ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে, আইনের শাসন প্রতিষ্ঠা করে, সামাজিক আন্দোলন গড়ে তোলে। তিনটাই হবে। ডাম্বেল আমিনাকে এসিড নিক্ষেপ করে, ফলে আমিনার মুখমণ্ডল বিকৃত হয়। এসিড নিক্ষেপের জন্য ডাম্বেলের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, অনূর্ধ্ব 1 লক্ষ টাকার অর্থদণ্ড, 7 বছরের সশ্রম কারাদণ্ড। বলো এটা কোনটা হইতে পারে? এটা কোনটা হতে পারে একটু বলো তোমরা, দেখি। তোমাদেরকে এটা দিচ্ছি। ডাম্বেলের কোন কোন শাস্তি হতে পারে? 1 2 3 বলো, ডাম্বেলের কোন কোন শাস্তি হতে পারে? একটা তোমাদেরকে তো দেই, কত আর আমি করাবো বলো, একটা তোমাদেরকে দেই। ডাম্বেলের কোন কোন শাস্তি হতে পারে? ডাম্বেলের কোন শাস্তি হতে পারে বলো? বলো। 15B 1 আর 3, 15D তিনটাই। শোনো, তিনটাই হবে না। অনেকে বলছো এ, ওকে এ। এবার আমি একটু বলি, তোমাদের ওই যে পার্টটা আমি বলছিলাম না, মুখমণ্ডল বিকৃত করলে, অর্গানে কোন একটা সমস্যা হলে, এরকম করে হচ্ছে অনেক এমসিকিউ আছে। তখন তোমাকে একটু দেখতে হবে আমাকে কি করছে। আমিনার মুখমণ্ডল বিকৃত করলে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা আর এটা, 1 আর 1। সুন্দর করে একটু দেওয়া আছে, ওই পার্টটা তোমাদের একটু পড়তে হবে। যারা ভুল গেছো তাদের ওই পার্টটা একটু পড়তে হবে, কারণ ওখান থেকে সিকিউ আসে। দেখো কুমিল্লা বোর্ড 15, তো এটা রিসেন্টও আসতে পারে, এটা একটু দেখবা। ঠিক আছে, জয়নালের মত, এটা কি লিখছে? এখানে কিছু একটা আছে, দাঁড়াও। আচ্ছা যাই হোক, এটা বাদ দে। জয়নালের উদ্দীপক নাই, কিন্তু জয়নালের আছে, বুঝছো? জয়নালের উদ্দীপক নাই, তো জয়নালে কি ধরনের সমস্যা হয়েছে বলে মনে করো? আচ্ছা, জয়নালের সমস্যা তো এটা তাহলে এইডস ধরে নাও, জয়নালের এইডস হয়েছে। ঠিক আছে, উদ্দীপকটা আমি দিলাম, জয়নালের এইডস হয়েছে। ঠিক আছে, তাহলে এইডস হবে ধ্বংসাত্মক ব্যাধি। এখন এটার জন্য আমাদের ধর্মীয় অনুশাসন মেনে চলা, সামাজিক আচরণ করা, সকলে সচেতন হওয়া, অবশ্যই এই দুইটা করতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে চললে, আমরা যদি মেনে চলি, তাহলে তো আমাদের আর অবৈধ মেলামেশা করতে হবে না, তাই না? তাহলে এখানে আমি দিলে তিনটাই হচ্ছে দিতে পারি, তিনটাই এখানে কারেক্ট হবে। ঠিক আছে, তারপরে দেখি, জাতীয় শিশুশ্রম নিরসন নীতি কত সালে হয়? 2010 সালে হয় জাতীয় শিশুশ্রম নিরসন নীতি, দেখাইছিলাম। নৈরাজ্যের মূল কারণ কি? মূল্যবোধের অবক্ষয়। নৈরাজ্যের মূল কারণ হচ্ছে মূল্যবোধের অবক্ষয়। কোনটি হতে সামাজিক সমস্যার সৃষ্টি হয়? সামাজিক বিশৃঙ্খলা থেকে সামাজিক সমস্যার সৃষ্টি হয়। মিলিটারি এর অর্থ কি? মিলিটারি অর্থ হচ্ছে সৈনিক হিসেবে কাজ করা, সৈনিক হিসেবে কাজ করা। দেশের জন্য তো বলে না, সৈনিক হিসেবে কাজ করা। নারী সহিংসতার মূল কারণ হচ্ছে দারিদ্রতা। এই যে দারিদ্র যত পরে আসবে, আগে আসবে দারিদ্র হচ্ছে মূল কারণ। বাংলাদেশের শিশু আইন 1974, শিশু ধারণ কত বছর পর্যন্ত? আমরা শিশু ধরা হয়েছে কত বছর পর্যন্ত বলতো? 1974 অনুযায়ী কত বছর পর্যন্ত শিশু ধরা হয়েছে? এটা ছিল না, শিশু কত বছর পর্যন্ত ধরা হয়েছে? এটার জন্য কি আবার শিশুশ্রমে যাওয়া লাগবে আমার? এটার জন্য কি আমার আবার শিশুশ্রমে যাওয়া লাগবে? দাঁড়াও, শিশুশ্রম, তাই তো? দাঁড়াও,
কেউ বলতে পারলে ভালো হয়, না হলে আমি দেখাচ্ছি। ওকে, তাহলে 1974 আমি দাগাইছিলাম কোন জায়গায়? সাল কোথায়? এখন কই খুঁজে পাবো বলো? তোমাদেরকে যে একটু দেখাইতে চাইলাম 1974 সালে। এই যে বাংলাদেশের শিশু অধিকার আইন 1974 কিশোর অপরাধ দমন আইন হিসেবে ধরা হয়। এখানে কত 7 থেকে 16 বছর বয়সী কিশোর হিসেবে বিবেচিত হয়। 7 থেকে 16, 7 থেকে 16। তোমরা 225 পেজ যে আমাকে বলতেছো, আমি তো 225 পেজ বুঝবো না, আমার এখানে তো পেজের নাম্বারটা কেটে দেওয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 16, 7 থেকে 16 দেখতে পাচ্ছি। ওকে, দাঁড়াও, তাহলে এখানে আনসার কত হবে? 18 দেব? আমরা কি 18 দেব? ওকে, আমরা দেব 16 বছর। তারপর আমরা দেখি বিশ্ব এইডস দিবস কবে। আমরা বলেই দিছি 1 ডিসেম্বর হচ্ছে বিশ্ব এইডস দিবস। তারপর হচ্ছে প্রথম এইচআইভি ব্যক্তি ধরা পড়ে 1981 সালে। 1981 সালে। দেখি এবার কোশ্চেন পড়ি আমরা, ঠিক আছে? জনাব রহমান সমাজবিজ্ঞানে অবসরপ্রাপ্ত অধ্যাপক নাতিকে নিয়ে স্কুলে যাওয়ার পথে রাস্তার মোড়ে স্কুল ড্রেস পরা ছাত্রকে ধূমপান করতে দেখেন। তার মানে দেখতে পাচ্ছি কিশোর অপরাধ। এক পর্যায়ে তারা মারামারি শুরু করলে তিনি তাদের থামাতে চেষ্টা করেন, কিন্তু তারা রহমান সাহেবের সাথে দুর্ব্যবহার করে, কিশোর অপরাধ। পরদিন তিনি তার নবনির্মিত বাসার গ্রিল তৈরি জন্য ঝালাই কারখানায় গেলে 10-12 বছরের শিশু দুটিকে কাজ করতে দেখেন। তাহলে একটা শিশু শ্রম আর একটা কিশোর অপরাধ, তাই না? উদ্দীপকে প্রথমত রহমান সাহেবের দেখা ঘটনাটি হচ্ছে সামাজিক কিশোর অপরাধকে নির্দেশ করছে। কিশোর অপরাধ কি, কারণ কি, এগুলো সবগুলো মিলে লিখবা, ঠিক আছে? কিশোর অপরাধ কি কি কারণে কিশোর অপরাধ হয়, কি কি হয় কিশোর অপরাধের মধ্যে, সবগুলো লিখবা। তারপর আমরা দেখবো দ্বিতীয় অংশে দেখতে পাচ্ছি আমরা শিশু শ্রম। দ্বিতীয় অংশের বর্ণনায় কারখানার মালিক প্রচলিত আইন লঙ্ঘন করেছেন কি? অবশ্যই। দেখো কাজ করাচ্ছে, তাই না? 10 থেকে 12 বছর, 10 থেকে 12 বছরের কাজ করা তো অবশ্যই হবে না। 10 থেকে 12 বছর দিয়ে তো কাজ করায় না, তাই না? কিশোরদেরকে দিয়ে কাজ করাইতে হবে, তাহলে অবশ্যই আইন লঙ্ঘন করছে। দেখো, নবম শ্রেণীর ছাত্র নিয়মিত স্কুলে না গিয়ে প্রায় সন্ধ্যাবেলা সমবয়সী কিছু ছেলেদের সাথে গলির মোড়ে আড্ডা দেয়, ধূমপান করে এবং মেয়েদের উত্ত্যক্ত করে। অবশ্যই এটা বলতো, এটা কি ইপটিজিং এর মধ্যে পড়বে কিনা? ইপটিজিং করতেছে, কিন্তু আমাকে প্রায়োরিটি দিচ্ছে কে? নবম শ্রেণীর ছাত্র, এবং অন্যান্য অনেক কাজ করছে, তাই এটা কিশোর অপরাধ হবে, ঠিক আছে? দৃশ্যকল্প 2। গরিব বাবা মায়ের 10 বছরের ছেলে লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত। তার দুঃসম্পর্কের এক মামা তাকে ঢাকায় এনে কারখানায় ঝালাইয়ের কাজে লাগাই দেয়। এটা হচ্ছে শিশু শ্রম। একে সামাজিক সমস্যা বলতে আমি বলছি না, এটা আসে অনেক বেশি ইম্পর্টেন্ট। শিশু শ্রম ইম্পর্টেন্ট। দেখছে একটা কিশোর অপরাধ আর একটা শিশু শ্রম। ঘয়ে বলছে কিশোর অপরাধ ব্যাখ্যা করো। ঘয়ে বলছে আমাদের কি কি আইন আছে। তখন ওই যে শিশু শ্রম বলছিলাম না, একটু এমসিকিউর জন্য ভালো করে পড়বা, ওটা এখানে তুমি দিয়ে দিতে পারবা। মানসিক নির্যাতন, প্রহার, শিক্ষা বঞ্চনা, যৌতুক সম্পর্কিত নির্যাতন, ঘোষ, এখানে বুঝাচ্ছে নারীর প্রতি সহিংসতা। ফাইলবন্দি, বকশিস, প্রতারণা, দুর্নীতি। দেখো 2020 সালে আসছে। বাংলাদেশে কোন সামাজিক সমস্যাটি নির্দেশ করছে? ক চিত্রে নারীর প্রতি সহিংসতা, কারণ সহ কিভাবে কি হয় সব লিখবা। তুমি কি মনে করো গণসচেতনতায় ক্ষয়ের সমস্যা প্রতিরোধের একমাত্র উপায়? আমি মনে করি না, কারণ আইনের যথার্থ প্রয়োগ করতে হবে। গণসচেতনতা দিয়ে আমার কাজ কি যদি আইন ঠিকভাবে কাজ না করে, তাই না? তাহলে আইনে যথাযথ প্রয়োগ করতে হবে। ওকে, তারপরে গয়া কি বলছেন? নবম শ্রেণীর ছাত্র জেট খারাপ সঙ্গীদের সঙ্গে মিশে বিভিন্ন অপরাধমূলক কাজ করতেছে, কিশোর অপরাধ। অধিক মুনাফার আশায় কিছু অসাধু বিক্রেতা মিলে একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য গুদামজাত করে, দ্রব্যটির কৃত্রিম সংকট তৈরি করে, জনগণকে ভোগান্তি করে। দুর্নীতির মধ্যেই পড়বে এটা, ঠিক আছে? তো 2 দ্বারা সামাজিক কোন সমস্যাকে নির্দেশ করছে? অবশ্যই দুর্নীতি। আর ঘয়ে ঘটনা 1 আর 2 উল্লেখিত বিষয়গুলো প্রতিরোধে, আচ্ছা বিষয়গুলো প্রতিরোধে প্রয়োজন গণসচেতনতা। অবশ্যই গণসচেতনতা তৈরি করতে হবে, এটা মূল্যায়ন করতে হবে।
অবশ্যই এখানে তুমি কি মনে করো বলে নাই, তুমি অবশ্যই এটাকে, যেহেতু এটা বলছো মূল্যায়ন করো, তুমি সুন্দর করে মূল্যায়ন করে দিয়ে দিবা, ঠিক আছে? যদি বলতো শুধুমাত্র তুমি কি মনে করো, তখন তুমি গণসচেতনতা দিলে ঝামেলা হইতো। বাংলাদেশ ভারত রাষ্ট্রনীতিতে এটা তো ঝামেলা, এটা না, দাঁড়াও, দেখছো? দাঁড়াও, আচ্ছা, এই হচ্ছে তোমাদের মোটামুটি এমসিকিউ, এই হচ্ছে তোমাদের মোটামুটি এমসিকিউ আর সিকিউ। এখন তোমরা আগে বলো তো পারবা কিনা, আরগুলোতে একটু ঝামেলা আছে। তোমাদের মেইনলি আসতে পারে নারীর প্রতি সহিংসতা, এরপরে আসতে পারে তোমাদের নারীর প্রতি সহিংসতা ছাড়া কিশোর অপরাধ, শিশুশ্রম খুব 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 বেশি পরিমাণে আসে, এই পার্টটা একটু মনে রাখবা। এখন তোমরা বলো, সামাজিক অর্থ ব্যবস্থা, সুন্দর করে আনসারটা দিয়ে দিচ্ছে, তাই না? এখন বলো পারবা তো না? ইনশাল্লাহ পারবা তো? এখন এই যে সিকিউ এমসিকিউ খুব ভালো করে ইনশাল্লাহ পারবা? হ্যাঁ, সবাই বলতেছে পারবো, খুবই ভালো করে পারবো। এখন দেখো, তোমাদের প্রতি আমার কিছু সাজেশন আছে, সেটা হচ্ছে আমরা তো সবাই মোটামুটি পড়াশোনা করি, তাই না? আমরা তো সবাই মোটামুটি পড়াশোনা করি, আমাদের কিছু টার্গেটও আছে পড়াশোনা করার ব্যাপারে, আমরা কিভাবে পড়াশোনা করব বা কিভাবে কি কাজ করব। এখন যেহেতু আমার লাস্ট ক্লাস, আমি তোমাদেরকে আগে হচ্ছে কিছু সাজেশন দিয়ে যেতে চাচ্ছি, যেটা আমার পক্ষ থেকে হবে, এবং আমি চাইবো তোমরা সেটা মেনে নেবে, ঠিক আছে? তোমাদের হাতে আছে আর মাত্র 2টা মাস। ক্লাসে মেবি 59 প্রেজেন্ট আছে, আশা করবো বাকিদের মাঝখানেও তোমরা এই কথাগুলো তোমরা একটু মানে এক্সপ্লেন করবা সবাইকে, বা সবাইকে একটু বুঝাবা যে না ঠিক আছে, না এভাবে করা উচিত। আমি চাই এই জিনিসগুলো সবার মধ্যে তোমরা ছড়িয়ে দাও, যাতে আমরা সবাই বুঝতে পারি এই জিনিসগুলো আসলেই আমাদের জন্য ঠিক কতটা দরকার, ঠিক আছে? ঠিক কতটা দরকার। আমরা আমাদের জীবনে চলার পথে অনেক কিছু ফেস করি। ধরো তোমাদের হাতে আছে ডিসেম্বর আর আছে তোমার জানুয়ারি, এই 2টা মাস আছে, ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা হবে। এখন এই 2টা মাস তোমাদের লাইফের জন্য অনেক বেশি দরকার। এই 2টা মাসে যারা একটু পরিশ্রম করবা তারাই কিন্তু সামনে এগিয়ে যাবা, আর যারা পরিশ্রম করতে পারবা না তাদের জন্য ভবিষ্যৎ জীবনটা হয়তো বা অন্ধকারের দিকে চলে যাবে। কিন্তু কেন? আমি যদি 2টা মাস একটু কঠোর পরিশ্রম করি, তাহলে তো আমার লাইফে আমি কোন একটা দিকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারবো, যেখানে আমার দিকে কিন্তু আমি ছাড়াও আর অন্যান্য অনেক মানুষ কিন্তু এখানে আমার দিকে তাকিয়ে আছে, আমি কিভাবে আগাচ্ছি, আমার ওই একটা রেজাল্টের দিকে কিন্তু তাকিয়ে আছে। তাহলে আমি কেন দেব না তাদেরকে, বলতো? তো আমার সবার কাছে এই একটা সাজেশন গুলো থাকবে, সেটা হচ্ছে তোমরা তোমাদের গোল সেট করবা, কিছু গোল সেট করবা, এই গোল অনুযায়ী সবাই কাজ করবা। প্রথমত দেখো, স্টাডি হার্ড অ্যান্ড ফোকাস অন ইওর গোল। প্রথম কথা হচ্ছে স্টাডি হার্ড অ্যান্ড ফোকাস অন ইওর গোল। তোমাকে এই 2টা মাস প্রচুর পড়াশোনা করতে হবে, যতটুকু নিজেকে কষ্ট দেওয়া সম্ভব ততটুকু কষ্ট দিবা, দরকার হলে চেয়ারের সঙ্গে নিজেকে বেঁধে রাখবা, তাও পারা থেকে উঠবা না। কফি চা যত পারো খাও, মোটা হও, কোনো সমস্যা নাই, কিন্তু পড়াশোনাটা করবা। পড়তে পড়তে যদি চোখে ঘুম চলে আসে, তাও তুমি ঘুম দিবা না চোখে। এই 2টা মাস তোমাকে একটু কষ্ট করতে হবে। তুমি যদি কষ্ট না করো, তোমার রেজাল্টটা আসবে না। কষ্ট না করলে কেউ কেষ্ট পায় না, তোমাকেও একটু কষ্ট করতে হবে। তুমি যদি এই কষ্টটা এই 2টা মাস করো, বিশ্বাস করো আল্লাহ কাউকে খালি হাতে ফেরায় না। প্রত্যেক স্রষ্টাই চায় তার বান্দারা যাতে একটু ভালো করে। কষ্ট অনুযায়ী তুমি ফল পাবা, সফলতা আসবে, কিন্তু তার জন্য তোমাকে অবশ্যই পড়াশোনাটা হার্ড ভাবে করতে হবে, যতই কষ্ট আসুক না কেন। অ্যান্ড ফোকাস অন ইওর গোল। তোমাকে তোমার গোলের দিকে ফোকাস করতে হবে। আমার গোল হচ্ছে A+ পাওয়া, আমার গোল হচ্ছে গোল্ডেন পাওয়া। এখন আপাতত এটাই একটা তোমার গোল রাখতে হবে। তোমার ফিউচার অনেক দূর পর্যন্ত যাবে। যখন তুমি ফিউচার নিয়ে ভাববা, তোমাকে ভাবতে হবে তুমি যদি ডাক্তার হতে চাও, তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও, অবশ্যই তোমার একটা A+ লাগবে। যদি A+ না পাও গোল্ডেন, যদি A+ না পাও, তাহলে কি হবে? তুমি তোমার প্রতিযোগিতা থেকে অনেক দূর পিছিয়ে যাবা। তখন তোমার কম্পিটিশন অনেক বেশি হার্ড হয়ে যাবে, ডিপ্রেশন পরবর্তীতে তোমাকে ঘিরে ধরবে, তুমি কিন্তু সামনে আর মুভ করতে পারবা না। মুভ অন শব্দটা তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে।
তখন তোমাকে কি করতে হবে, এই জন্য যখন তোমার চোখে ঘুম আসবে তোমাকে তোমার ড্রিম, তোমার গোল যাতে ঘুমাতে না দেয়, এই জিনিসটা তোমাকে রাখতে হবে। অলওয়েজ নিজের গোলের কথা সেট করে রাখবা। আমাকে যদি ডাক্তার হতে হয়, আমাকে যদি আমার লাইফের দিকে আগাতে হয়, তাহলে অবশ্যই আমার গোলটাকে ঠিক রাখতে হবে। আর এটার জন্য আমাকে যত পরিশ্রমই করতে হয় না কেন, আমি যাতে এই পরিশ্রমটাই করি। এখন তাতে যদি আমি যদি শুকনা হয়ে একেবারে মেরমেরা হয়ে যাই, তাতে আমি হয়ে যাব, কিন্তু আমাকে পড়তে হবে, 2টা মাস আমাকে কষ্ট করতে হবে। সেকেন্ড গোল দেখো, no matter how many times you have failed, just don't stop till you succeed. এমনও হতে পারে তোমাদের মধ্যে অনেকেই আছো স্কুলে 9 এর পরীক্ষায় ফেল করছো, হয়েছে, ফেল করতেই পারো। ক্লাস 8 এ ভালো রেজাল্ট আসে নাই, ক্লাস 10 এ ফেল করছো, প্রি টেস্টে ফেল করছো, কিন্তু টেস্টেও ধরো অনেকের রেজাল্ট আহামরি কিছু আসেনি, খারাপ আসছে, তুমি ফেল হয়েছো। তুমি রবার্ট ব্রুসের কাহিনী জানো, তুমি জানো ওরা কতবার পরাজয় হয়েছে লাইফে, কিন্তু লাইফে একটা টাইমে তো সাকসেস অবশ্যই আসবে, সফলতা অবশ্যই আসবে যদি তুমি পরিশ্রম করো। তাহলে তোমাকে পরিশ্রম করে যেতে হবে। ব্যর্থতা আসবে জীবনে, হয় না? তুমি যদি দুঃখ না পাও তাহলে সুখ কতটা মিষ্টি, সুখ কতটা সুন্দর সেটা তুমি বুঝবা না। এই জন্য তোমাকে কিছুটা জীবনে পড়ে যেতে হয়, এবং পড়ার পরে তোমাকে আবার উঠে দাঁড়াতে হবে। যারা পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে শুয়ে যায়, আমার পক্ষে আর সম্ভব না, সে কাদার মধ্যে ডুবে থাকবে, সে কাদা থেকে আর উঠতে পারবে না। তোমাকে সেখান থেকে উঠে আসতে হবে, এবং তুমি বারবার পড়ে যাবা, হোঁচট খাবা, এবং সেখান থেকে উঠতে হবে। কারণ মনে রাখতে হবে, জন্মের পরে তুমি হাঁটা শুরু করো নাই, হাঁটা শুরু করছো, অবশ্যই তুমি হাঁটতে গিয়ে হামাগুড়ি দিছো, অনেকবার পড়ে গেছো, তোমার দাঁত ভেঙে গেছে, কপালে আঘাত পেয়েছো, হয়েছে না? আমি নিজেও খেলতে গিয়ে চোট পাওয়ার পরে, মানে ছোটবেলায় খেলতে গিয়ে চোট পাওয়ার পরে আমার এই যে কপাল কেটে গেছে, 3টা সেলাই দেওয়া লাগছে, এখনো পর্যন্ত এই দাগটা নিয়ে আমি বিয়ার করতেছি। কিন্তু এমন না যে আমি হাঁটা ভুলে গেছি, বা আমি হাঁটা থেকে বিরত রয়ে গেছি, বা আমি খেলা থেকে বিরত রয়ে গেছি। লাইফে তুমি ফেইলিওর হবা, কিন্তু মনে রাখতে হবে ফেইলিওরও ইজ দ্য পিলার অফ সাকসেস, এটাও মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে? ফেল জিনিসটা করছো এবং এটা নিয়ে বসে থাকলে হবে না, তোমাকে সাকসেসের দিকে আগায় যেতে হবে। এবং যখন তুমি দেখবা তুমি বারবার ফেইলিওর হওয়ার পরও লাইফে একটা টাইমে গিয়ে এসএসসি তে ধরো ভালো রেজাল্ট করছো, যেসব ফ্রেন্ডরা তোমাকে অবহেলা করে গেছে সেসব ফ্রেন্ডরাই তোমার নামে গর্ব করতেছে, না তুমি পারছো। স্কুলের টিচারদেরকে অবাক করে দাও, না এই ছেলেটাকে তো আমি ভাবছি ও ভালো রেজাল্ট করতে পারবে না, কিন্তু দিন শেষে সে পারছে। এইটা সবাইকে প্রুভ করো, ঠিক আছে? তারপর আমি যদি বলি গোল নাম্বার 3, ডোন্ট স্টপ হোয়েন ইউ আর টায়ার্ড, স্টপ হোয়েন ইটস ডার্ক। মানে হচ্ছে তোমাকে টার্গেট রাখতে হবে, আমি আজকে আমার এতটা চ্যাপ্টার কভার করব, আজকে আমি এতগুলো সাবজেক্ট পড়বো, প্রত্যেকটা চ্যাপ্টার আমি এটা রিভিশন দেব, আমি একদিনে 5টা সাবজেক্টের হাফ অধ্যায় শেষ করব, বা একটা চ্যাপ্টারে আমি 2টা অধ্যায় শেষ করলাম, বাংলা ধরো, বিজিএস ধরো, বা ম্যাথের আমি হাফ শেষ করলাম। এরকম তুমি টার্গেট ফিক্স করতে হবে। এবং তুমি পড়তে পড়তে তুমি টায়ার্ড হয়ে গেছো, তুমি লিখতে লিখতে তোমার হাত ব্যথা করতেছে, কিন্তু তারপরেও তোমাকে স্টপ হলে চলবে না, তারপরে তুমি স্টপ হবা না, এরপরও তুমি চালিয়ে যাবা, পড়াশোনা চালিয়ে যাবা। চোখে ঘুম আসতেছে, হাত মুখ ধুতে যাও, মুখে পানি দাও, পানি ছিটকাও, চা খাও, কফি খাও, বসতে বসতে টায়ার্ড হয়ে গেলে তুমি হেঁটে হেঁটে পড়ো, বাসায় হাঁটো, বারবার রাউন্ড দাও, বা দরকার হলে একটু ঘুম তাড়ানোর জন্য তুমি একটু জগিং করো বাসায় 5 মিনিট, তারপরে তুমি আবার পড়তে বসো। তারপরেও তুমি যতক্ষণ পর্যন্ত তোমার টার্গেট ফুলফিল হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি চ্যাপ্টার শেষ করবা না, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত তুমি স্টপ করবা না। তুমি যতক্ষণ তোমার ওই ডেইলি টার্গেটটা ফিক্স হবে, শেষ করতে পারবা, তারপরে তুমি পড়ার টেবিল থেকে উঠবা, তার আগে উঠবা না। এই টার্গেট আজকে থেকে, ডিসেম্বরের আজকে কত তারিখ? ডিসেম্বরের আজকে কত তারিখ? আজকে 3 তারিখ। 3 তারিখ থেকে তোমরা টার্গেট ফিক্স করবা। গোল নাম্বার 4, মাই গোল ইজ টু পে ব্যাক মাই প্যারেন্টস। তোমার প্যারেন্টস তোমার দিকে তাকিয়ে আছে। অনেকে তোমাদের মধ্যে অনেকে আছে যাদের বাবা মারা হয়তোবা অর্থনৈতিক দিক থেকে অতটুকু স্বাবলম্বী না, তোমাদের মধ্যে আছে, মানে এটা লজ্জার ব্যাপার না। তারপরেও কিন্তু তোমার বাবা মা তোমাকে পড়াচ্ছে, তোমার চাহিদা তোমাকে মেটাচ্ছে, তুমি যা চাচ্ছ তার শতগুণ দিতে না পারলেও
তোমাকে কিন্তু দিচ্ছে তাদের যতটুকু সাধ্য। তোমাদের অনেকেই আছে হয়তোবা তোমার মা বাবা বা কয়েকটা শাড়ি পরেই কিন্তু দিন যাপন করতেছে, কিন্তু তোমাকে একটা ভালো ড্রেস পরাচ্ছে না? তুমি একটু চিন্তা করে দেখো তো, তোমার মা বাবার কথা একটু চিন্তা করো। তারা তাদের জীবনের অনেকটা অপূর্ণ আশা তোমার মধ্যে দিয়ে পূর্ণ করার স্বপ্ন দেখতেছে। এখন সেই তুমি যদি ঝিমিয়ে যাও, সেই তুমি যদি না পারো, তাহলে তো মা বাবার ঋণ শোধ করা হলো না। মা বাবারাও তারা যে কষ্ট করে আমাদেরকে পালন করতেছে, তাদের জন্য কিছু করাটা আমাদের কাছে একটা ঋণ। তাদেরকে একটা ভালো জীবন দেওয়া, ভালোভাবে বেঁচে থাকার জন্য একটা সাহস দেওয়াও আমাদের কর্তব্য। অলওয়েজ তুমি যদি টায়ার্ড হয়ে যাও, তোমার মা বাবার কথা একটু চিন্তা করবা। তোমাদের মধ্যে যারা আছো, দেখবা তারা ঠিক কতটুকু কষ্ট করতেছে। তোমাদের মধ্যে এমনও আছে হয়তো অনেকের মা বাবা ফ্যামিলির পরিবারের সঙ্গে সদস্যটা বিচ্ছিন্ন করে আসছে, বা এমনও আছে অনেকে আত্মীয় স্বজনদের কাছ থেকে অনেক খারাপ কথা শুনতে হচ্ছে, অনেক খোঁটা শুনতে হচ্ছে, কিন্তু তারপরে তারা মুখ বুঝে চোখ বুঝে সেটা সহ্য করে যাচ্ছে। তোমাদের মধ্যে হয়তো বা অনেকের মা বাবা অসুস্থ আছে না? এখন তাদেরকে তো তোমাকে দেখতে হবে। এখন তার জন্য তোমাকে লাইফে কিছু একটা করতে হবে, আর সে কিছু একটা করা এখন থেকে শুরু হোক, না হলে তো তুমি পারবা না। এসএসসি তে একটা ভালো রেজাল্ট, দেন এইচএসসি তে একটা ভালো রেজাল্ট, তারপরে গিয়ে একটা ভালো কলেজ। ততদিনে হয়তো বা তুমি তোমাদের মধ্যে থেকেই হয়তো বা কেউ টিউশন করাতে পারবা। টিউশন করিয়েও কিন্তু টাকা ইনকাম করে ফ্যামিলিকেও দিতে পারো। মা বাবার কিছু শখ, কিছু স্বপ্ন পূরণ করতে তো পারো। এখন এটার জন্য তো আগে নিজেকে যোগ্য করতে হবে, তাই না? আর নিজেকে যোগ্য করতে হলে অবশ্যই একটু পড়াশোনা করতে হবে। একটু চিন্তা করবা তোমার প্যারেন্টস ঠিক কতটুকু কতটুকু তোমার জন্য করতেছে। তোমরা যে বলতেছো তোমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মোবাইল আসক্তি, ঠিক আছে? কিভাবে এটা ওভারকাম করবা? মোবাইল একটা মানুষের এন্টারটেনমেন্টের জন্য অল্প সময়ের জন্য প্রয়োজন, খুব বেশি সময়ের জন্য প্রয়োজন না। কিন্তু তোমার খুব খারাপ লাগতেছে, তুমি জাস্ট অল্প কিছুক্ষণের জন্য মোবাইল চালাবা, কিন্তু সেই মোবাইলের প্রতি তুমি যদি অ্যাডিক্টেড হয়ে যাও, তাহলে তো তুমি তোমার গোল থেকে অনেক দূর সরে যাবা। এই যে বলতেছো মোবাইলে আসক্তি, ধরো তুমি এসএসসি তে ভালো রেজাল্ট করতে পারছো না, এইচএসসি তো ভালো রেজাল্ট করতে পারো না, ফলে তোমার জীবনে ওই আজীবন মোবাইলটাই থাকবে। এবং মোবাইলে ধরো এমবি তো দিতে হয়, তাই না? ওয়াইফাই লাগে, এটার জন্য তো টাকা লাগবে। এখন সেই টাকাও তোমার বাবা মায়ের কাছ থেকে চাওয়া লাগতেছে। এখন এমন একটা দিন যাবে, তোমার বাবা মা যে তোমাকে অলওয়েজ সাপোর্ট করবে সেটাও না। তাদেরও তো একটা দিন আসবে, পৃথিবীতে তারা থাকতেও পারে, নাও থাকতে পারে। নিজে থেকে নিবা না, মানে খারাপ ভাবে নিবা না। তখন তোমার এই অভাব কে পূরণ করবে? তুমি যদি লাইফে কোনো একটা জায়গায় যেতে না পারো, তুমি নিজের চাহিদাগুলো নিজেকে পূরণ করতে হবে। তো এই মোবাইলটা তুমি যদি রেজাল্ট দাও, মানে পরীক্ষাটা শেষ করো, তারপর 2-3 মাস তুমি আরামসে ফোন চালাতে পারবা। তখন তুমি ফোন নিয়ে ঘুমাও, খাও, তুমি তুমি যা ইচ্ছা করতে পারবা। কিন্তু এখন তুমি যদি ফোন নিয়ে থাকো এই বয়সটা, তাহলে তো তোমার আজীবন লাইফে মানে রিগ্রেট ছাড়া তোমার লাইফে আর কিছু থাকবে না। মোবাইলে আসক্তি কমানোর জন্য তুমি যদি মুসলিম ধর্মাবলম্বীর মধ্যে হও, মুসলিম যদি হয়ে থাকো, তাহলে অবশ্যই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, সময়টাকে কাজে লাগাও, ওই মোবাইলটাকে বাদ দাও। মোবাইল ক্লাসের টাইমটুকুতে ক্লাস করে মোবাইলটা প্যারেন্টস এর কাছে দিয়ে দাও, এবং ওই টাইমটা ফোন চালানো থেকে বিরত থাকো। তার চাইতে তুমি একটা টার্গেট ফিক্স করো, তোমার ঠিক কতটুকু পড়া লাগবে, ওই পড়াটুকু তুমি আগে কাভার করো, তারপরে গিয়ে তুমি ফোন চালাবা। ফোনের একটা নির্দিষ্ট টাইম রাখবা। আমি মনে করি সম্পূর্ণটুকু ব্যক্তির, একটা মানুষের নিজের মনের ইচ্ছার উপর ডিপেন্ড করে। একটা মানুষ চাইলে সব পারে। তুমি যদি চাও তাহলে তো কিন্তু তুমি নিজেকে ফোন থেকে বিরত রাখতে পারবা। কিন্তু তুমি যদি মনে করো যে না আমি পারবো না, আমি মোবাইলের উপর অনেক বেশি আসক্ত হয়ে গেছে, তাহলে জীবনও পারবে না। বিশ্বাস করো, এইটা হচ্ছে একটা মানুষের সম্পূর্ণ নিজের মনের কন্ট্রোলের ব্যাপার। তোমাকে মোবাইল থেকে দূরে রাখতেই হবে অবশ্যই, কারণ নিজের পড়াশোনা নয়তো তুমি আর করতে পারবে না। জীবনে কি আর করবা বলো তো? তাহলে এখন থেকে সবাই নিজের এই লাইফটাকে সেট করবা, এবং সবাই আমার সাথে আজকে এই লাস্ট প্রমিসটা তোমরা একটু করো। এবং আমার লাস্ট কথা যেটা, এই প্রমিসটা সবাই আজকে আমার সাথে করবা। তোমরা যারা এখানে প্রেজেন্ট আছো এবং যারা প্রেজেন্ট নাইও, তাদের কাছেও এই বার্তাটা একটু দিয়ে দিবা। এই লাস্ট প্রমিস সবাই আমার সাথে করবা। নো ম্যাটার হাউ হার্ড ইট গেটস, যতই কষ্ট হোক না কেন, যতই পরিশ্রম হোক না কেন, তোমার সাধ্যের বাইরেই চলে যাক না কেন, তুমি তোমার লেভেল থেকে সর্বোচ্চ দিবা। ইউ উইল নেভার গিভ আপ অন ইউর ড্রিমস। তোমার ড্রিমের, তোমার স্বপ্ন যেটা, তোমার স্বপ্ন যদি মেডিকেল হয়, তোমার স্বপ্ন যদি ফ্যামিলিকে দেখা হয়, তোমার স্বপ্ন যদি হাইয়েস্ট লেভেল পর্যন্ত যাওয়া হয়, সেই ড্রিমের সঙ্গে তুমি কোনো কিছু
কি করবা না, তুলনা করবা না, কম্প্রোমাইজ করবা না। এখন সেটার জন্য তোমাকে যদি একটু বেশি পরিশ্রম করতে হয়, তোমাকে যদি রাতের ঘুমটাকে ত্যাগ করতে হয়, তাহলে তুমি করবা। কারণ তুমি ঘুম, চাহিদা, সাকসেস কখনো একসাথে হয় না। আমি জীবনে আমার পড়াশোনার যাত্রা মানে আমি নিজে থেকে শুরু করি, যেটা সেটা হচ্ছে আমার ক্লাস 8 থেকে শুরু করি, যখন আমার মা হচ্ছে জন্ডিসে আক্রান্ত হয়ে যায় এবং ডাক্তার তাকে একটা আলটিমেটাম দিয়ে দিছিল, বলছে আপনি হচ্ছে আর 2 মাসের মতো আপনার হাতে টাইম আছে। টাইম দেওয়ার পরে আমরা সবাই অনেক ভেঙে গেছি, মানে ফ্যামিলিগত ভাবে, মানে মেন্টালি পুরো একটা খারাপ মানে দিকে যাচ্ছিলাম। তখন আমি ক্লাস 8-এ ছিলাম। আমি জানি আমি ক্লাস 8-এ হচ্ছে আমি কখনো কোনো টিচারের কাছে পড়ি নাই, আমি সম্পূর্ণ নিজে একাই কাভার করছি। আমি তখন আমার ফ্যামিলিকে নিজে দেখছি। আমার মাকে আমি পুরো বেড রেস্টে রাখছি, আমার ফুল বেড রেস্ট, তাকে কোনো মানে সে খেতেও পারতো না, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। ফুল ফ্যামিলিকে আমি নিজে দেখছি, আমার নিজের পড়াশোনাটাও আমি নিজে দেখছি। ফ্যামিলি, আমার ভাই ছিল, আমার বাবা ছিল, তাদের জন্য আমি ওই ফার্স্ট রান্না বান্না আমি ক্লাস 8 থেকেই করতেছি। আমি তখন রান্না বান্না করতাম, আমার মা আবার মশলা জাতীয় খাবার খেতে পারতো না, তখন আমি মায়ের জন্য আলাদাভাবে একটু কম মশলা দিয়ে রান্না করতাম। আমি রান্নাও করছি, স্কুলেও গেছি, স্কুলও কাভার করছি, কখনো স্কুলে মিস দেয় নাই। আমার মাকেও দেখছি, সাথে আমি পড়াশোনাটাও করতাম, কারণ আমার মায়ের জন্য আমার রাত জাগা লাগতো। আমি যখন এই কথাটা শুনছি আমার ডাক্তারের কাছ থেকে, মানে আমার মা এসে আমাকে ফার্স্টে বলে নাই, অনেক কথার পরে আমার মা থেকে আমাকে বের করা লাগছে। আমি যখন এই কথাটা শুনছি, আমি আমার মাকে কখনো রাতে একা ঘুমাতে দেই নাই, কারণ আমার মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করতো। ফলে আমি কি করছি, তার সঙ্গে আমি রাত জাগতাম। আমার মাকে অনেক স্যালাইন দেওয়া লাগছে, স্যালাইনও দিছি, স্যালাইন যতক্ষণ পর্যন্ত চলতো আমি রাত জেগে থাকতাম। আমার মায়ের জন্য আমি রাত জেগে থাকতাম, এবং যতক্ষণ পর্যন্ত আমার মায়ে মানে সকাল হতো তারপরের দিকে আমি সকালের দিকে ঘুমাতাম, বা এমন ভাবে ঘুমাতাম, আমি ধরো রাত 10টা-11টার দিকে ঘুমাচ্ছি, আমি 2টার দিকে উঠে যেতাম এবং সারা রাত আমার মায়ের পাশে বসে থাকতাম। ওই আমার ঘুমের ওই ক্লাস 8 থেকে কিন্তু আমি 4-5 ঘন্টা করে ঘুমাই, এর বেশি ঘুমাই না, মানে এর বেশি কখনো আমার ঘুম আসতো না, একটা খারাপ লাগা কাজ করতো। আমি কি করতাম, আমার মা বসে আছে, আমার মায়ের যখন যা প্রয়োজন হতো আমি দিতাম, এবং সাথে আমার বইও থাকতো, আমি পড়তাম। পড়তে পড়তে এমনও হয়েছে আমার ঘুম আসতেছে, প্রচন্ড ঘুম আসতেছে, আমি কিছু একটা খেতাম, বারবার হাত মুখ ধুতাম। এমনও হতো ঠান্ডার মধ্যে, তখন শীতকাল ছিল, ঠান্ডার মধ্যেও আমি গায়ের মধ্যে হয়তো বা কোনো একটা ধরো গামছা বা তয়লে এরকম বিছাই রাখতাম, বারবার হাত মুখ ধুতাম, ঠান্ডার মধ্যে থাকতাম যাতে আমার ঘুমটা না আসে। এবং আমার যখন ঘুম আসতো বা আমার যখন একটু খারাপ লাগা কাজ করতো বা টায়ার্ড হতো, আমি আমার মায়ের দিকে, আমি আর আমার মা একসাথে ঘুমাতাম। আমি, বাবা তো সারাক্ষণ টায়ার্ডই থাকতো, আর ছোট ভাই তো অত কিছু বুঝে না, আমার কাছে তখন খারাপ লাগা কাজ করতো, এই জন্য আমি আমার মাকে কখনো একা ছাড়িনি। ওই আমার যখন খারাপ লাগা কাজ করতো, আমি আমার মায়ের দিকে তাকাই থাকতাম, মানে কিছুক্ষণ যদি মায়ের দিকে তাকাই থাকতাম, আমার বুকের মধ্যে থেকে একটা হাহাকার করে উঠতো। এবং ওই জিনিসটার কারণে হয়তো বা আমি ক্লাস 8-এ আমাদের সেকশনের মধ্যে একা হচ্ছে গোল্ডেন পেয়েছিলাম। পরবর্তীতে আমি দেখতে পেলাম যে না, আমি পড়াশোনা করতেছি, আমার মাও আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। এবং প্রেয়ার, মানে রাতে নামাজও পড়তাম, যে স্রষ্টা মানে আল্লাহর কাছে আমি চাইতাম। তো জিনিসগুলো যখন একসাথে কম্বিনেশনে করছি, হয়তো মায়ের দোয়া বা প্যারেন্টস এর দোয়াও ছিল, এমনও হয়তো যে রাতে আমার আব্বু এসে বলতেছে তুমি ঘুমাও, লাইট অফ করে দিয়ে চলে যাইতো। কিন্তু ওই যে আমার ঘুম আসতো না, মানে আম্মু একটু নড়াচড়া করতেছে, আমার খারাপ লাগতেছে, তখন আমি আবার লাইট জ্বালাই দিয়ে, আব্বু চলে গেছে, এখন আব্বু গিয়ে ঘুমাবে, আমি 5টা মিনিট শুয়ে থাকতাম যে আব্বু গিয়ে আবার ঘুমাই যাবে। ঠিকই আব্বু গিয়ে আবার ঘুমাই গেছে, আমি আবার লাইট অন করে আবার পড়া শুরু করছি। আমি রাতে এইভাবে ঘুমাতামই না, 3-4 ঘন্টার বেশি আমি কখনো ঘুমাই না। তো তোমার ওই ড্রিমটা তোমাকে কাজ করতে হবে। আল্লাহর রহমতে আমার আম্মু সুস্থ হয়ে গেছে, এখনো পর্যন্ত আছে, আল্লাহর রহমত সেটা সম্পূর্ণ। আল্লাহর রহমত করার কারণে হয়তো আমাদের দিকে তাকায় দেখছে আল্লাহ তার আয়ু রাখছে। এই জিনিসগুলো না তোমাকে একটু ভাবাতে হবে। তোমাকে নিজের পরিশ্রমটা নিয়ে যাওয়ার জন্য, সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়ার জন্য তোমাকে চেষ্টা করতে হবে, তোমার ইমোশনটাকে তোমাকে রাখতে হবে। পড়াশোনার সাথে তুমি কোনো কিছু কম্প্রোমাইজ করবে না। তুমি পড়াশোনাটাকে যদি কম্প্রোমাইজ করো অন্য কিছুর সাথে, তোমার ড্রিমের সাথে, তাহলে কিন্তু হবে না। আমি লাইফে, মানে এটা আমার বেলায়, তোমাদের বেলায় কিনা আমি জানি না, আমার লাইফে আমার সবকিছু হচ্ছে মেন ছিল আমার বাবা মা। মানে আমি বাবা মায়ের জন্য আমি সবকিছু করতে পারি, এইরকম যত কষ্টই হোক না কেন। ওই বাবা মায়ের জন্য আমি জীবনে আমি টার্গেট ফিক্স করছি, আমাকে আমার বাবা মায়ের জন্য আমার লাইফে সাকসেস হতে হবে, সেটা যতই কষ্ট হোক না কেন। এবং আমি উইথাউট এনি গাইডলাইন, আমি যেরকম তোমাদেরকে এখন গাইডলাইন দিচ্ছি, তোমরা গাইডলাইন পাচ্ছ, আমি আমার লাইফে এরকম গাইডলাইন পাই নাই। কিন্তু আমার একটা মানে সবচেয়ে পজিটিভ দিক ছিল আমার বাবা মা। আমি হচ্ছে অনেক বেশি ইমোশনাল, তো আমার বাবা মায়ের জন্য অনেক বেশি ইমোশনাল, বা তাদের দিকগুলো আমাকে অনেক বেশি ভাবায়।
তো আমার একটা টার্গেটই ছিল অলওয়েজ আমি আমার বাবা মায়ের জন্য কিছু করব। আমার বাবা মাই ছিল আমার পৃথিবী। এমনকি আমার ডাক্তার হতে আসার এই যে আমি ডেন্টিস্ট্রিতে আসছি, এটা শুধুমাত্র আমার বাবা মায়ের ড্রিম। তাদের ড্রিমটাই আমার ড্রিম হয়ে গেছে। মানে ছোটবেলা থেকে বলে না যে আমি ডাক্তার হব, এরকম হব, মানে এটা আমার কোনো নিজের পার্সোনাল ড্রিম ছিল না। আমার বাবা মা চাইতো যে সমাজে কিছু একটা হবো বা মেয়ে একটা জায়গায় যাবে, তো তারা মাঝে মধ্যে বলতো, সেটাকে আমি আমার ড্রিম হিসেবে নিয়ে আমি এই পর্যন্ত আসছি। মানে এই পর্যন্ত আসতে গিয়ে যে আমি হোঁচট খাইনি যে এমন না, হোঁচট খেয়েছি, অনেকবার পড়ে গেছি, আমার লাইফে অনেক স্ট্রাগল ছিল, কিন্তু প্রত্যেকটাতে আমি অন্তত এইটুকু শিওর ছিলাম আমি কষ্ট করে যাব, যতটুকুই হোক না কেন। এই যে আমি আমার ফাইনাল এক্সাম দিলাম ডিডিএস এ, ডেন্টালে, ফাইনাল প্রফিট টাইমেও এমন হয়েছে আমি রাত জেগে পড়তেছি, 2-3 ঘন্টা করে ঘুমাইছি। পুরো 3 মাস যাবত আমার জার্নি ছিল 3 ঘন্টা 4 ঘন্টা ঘুম, এবং পরীক্ষার 2 দিন আগে থেকে, পরীক্ষার দিন আগে আমি ঘুমাতাম না, পরীক্ষার এর আগের দিন আগে 1 ঘন্টা করে ঘুমাইছি। এরকম করে আমার জার্নিটা গেছে। তো আমি ঘুমাই নাই, এখনো পর্যন্ত কি আমি বেঁচে নাই? আমি বেঁচে আছি, তোমাদের মধ্যেও আছি। কিন্তু ওই 3টা মাস যখন আমি ঘুমটাকে স্যাক্রিফাইস করছি, তখন আমি বুঝতে পারছি না, আমার পড়াশোনা করতে হবে, আমার টার্গেটটাকে ফুলফিল করতে হবে, তখন আমি ঘুমটাকে স্যাক্রিফাইস করছি। তো তোমরা তোমাদের ঘুমটাকে আসলে স্যাক্রিফাইস করতে হবে, তোমাদের টার্গেট ফিক্স রাখতে হবে। আমি এখন ঘুমাচ্ছি, আলটিমেটাম, মানে আমার ঘুমের কিন্তু এখন সময় আছে, আমি ঘুমাচ্ছি। তো আমার ঘুমটা কিন্তু তুমি ভবিষ্যতেও যাইতে পারবা, কিন্তু তোমার টার্গেট ফুলফিল না হওয়া পর্যন্ত, তোমার ড্রিমটাকে ট্রু না করা পর্যন্ত তুমি থেমে যাবা না। এটাই হচ্ছে তোমাদের প্রতি আমার একমাত্র কথা। তোমার ড্রিমটাকে তুমি অলওয়েজ ফার্স্ট চয়েসে রাখবা, তোমার প্যারেন্টসকে অলওয়েজ ফার্স্ট চয়েসে রাখবা, তাদেরকে প্রায়োরিটি দিবা, তারাই হচ্ছে তোমার জীবনের সব, তাদের জন্য কিছু করবা, স্যাক্রিফাইস তাদের জন্যই করতে হবে। তুমি তোমার কাছে এখন থেকে প্রমিস করবা, তোমরা সবাই লাইফে সবচাইতে কঠোর পরিশ্রম তোমরা এই 2 মাসে করবা। যত না আগে করছো তার চাইতে বেশি কঠোর পরিশ্রম তোমরা এই 2 মাসে করবা। যতই কঠিন হোক না কেন, দিন যাক সকাল যাক, কোন দিকে কি হচ্ছে তোমার দেখার দরকার নাই। এমনও হতে পারে, আমি তোমাদেরকে আগে থেকে বলে রাখি, তোমাদের এই 2 মাসে হয়তো ফ্যামিলিগত অনেক ক্রাইসিস আসতে পারে, ফ্যামিলিগত অনেক প্রবলেম আসতে পারে, আসতেই পারে। কিন্তু আমি যেটা বলবো, সবকিছুকে হাসি মুখে মেনে নিয়ে তোমাকে সামনে আগায় যেতে হবে। ফ্যামিলির জন্য তুমি যদি 5 ঘন্টা সময় দাও, অন্তত নিজের পড়ার জন্য 1 ঘন্টা সময় দিবা, এবং সেটা উইথাউট ফোন, জাস্ট নিজের পড়াশোনা। দুনিয়া একদিকে যাক, তোমার পড়াশোনাটাকে এই 2 মাসে তোমার নিজের জন্য, তোমার প্যারেন্টসের জন্য, ফ্যামিলির জন্য তোমাকে নিজে পরিশ্রম করতে হবে। সো আজকে থেকে আমরা সবাই এখানে যারা আছি প্রমিস করলাম, এবং বাকিদেরকেও এই জিনিসটা আমরা পৌঁছাই দেব যে কতটুকু পরিশ্রম করলে আমরা কতটুকু যেতে পারি। তো এই জিনিসটার সফলতা কিন্তু তোমরা তোমাদের রেজাল্টের দিন বুঝতে পারবা। পরীক্ষা শেষ করে যখন পাবা, হাতে রেজাল্ট পাবা, তখন তোমার চোখ দিয়ে যখন অটোমেটিক্যালি পানি চলে আসবে, কখন আসবে জানো? যখন দেখবা তোমার প্যারেন্টস তোমার প্রতি অনেক বেশি সন্তুষ্ট, তোমার প্যারেন্টস এর মনে একটা কৃতজ্ঞতা আছে তোমার জন্য। তোমার প্যারেন্টস জগতের মনে হচ্ছে তুমি 100 টাকা দিয়েও সেই খুশি এনে দিতে পারবা না, তুমি তোমার জীবন থেকে ফোন রেখে দিয়েও সেই খুশি এনে দিতে পারবা না। একটা ভালো রেজাল্টের কারণে তাদের মান সম্মান যতটুকু উঁচু হবে, বা তারা যতটুকু খুশি হবে তোমার জন্য, সেই খুশি তুমি আর জীবনে কিছু দিয়ে এনে দিতে পারবা না। সো আমি চেষ্টা করব আমরা সবাই এখন থেকে পড়াশোনাটাকে সিরিয়াস ভাবে নেওয়া, 2টা মাস কষ্ট করার, ঠিক আছে? ওকে, আর বেশি কিছু বললাম না। সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখা হবে কোনো না কোনো একটা টাইমে, কোনো না কোনো ভাবে। সো ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকো, এবং সুমি আপুকে মনে রাখবো, পড়াশোনাটা করব, এবং আজকের ক্লাসটা আসলে কেমন লাগছে আমরা একটু বলবো গ্রুপে, ঠিক আছে? সবার মতামতটা একটু ব্যক্ত করব, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের মনে আসলে আপু কতটুকু বুঝাতে পারছি যে এখন পড়াশোনাটা করা কতটুকু দরকার। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।